এন আর আর এটা ছিল আমাদের। তো এটার যে আমাদের আমরা যেভাবে সাজাইছি সেটা হচ্ছে এর রেশিওটা হচ্ছে 10%। আচ্ছা, এখন 10% স্লোপ অপারেটিং ক্যারেক্টারিস্টিক অন এটা বলে দিচ্ছে আমাদের আসলে যে দুইটা স্যার, টেন আইও। পার্সেন্টটা বুঝে নিয়েছি। 10% স্লোপ হচ্ছে কি আমাদের যে যে ইকুয়েশনটা ছিল আমাদের, যে আমাদের ইকুয়েশনটা এই যে কে যেটা তোমার ডিফারেন্স কারেন্টটা যেটা সেটা ইকুয়ালস টু কে, এই যে এটা কে I1 প্লাস I2/2। এই যে তোমরা কি এটা দেখতেছো না অন্য কোনোটা দেখতেছো? আচ্ছা দাঁড়াও, একটু দাঁড়াও। আচ্ছা তাহলে এই যে এবার খেয়াল করো, এই যে এখানটায় এখানটায় আমাদের এইটা ছিল হচ্ছে আমাদের পার্সেন্টেজ ডিফারেন্সিয়ালের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা, যেখানটা কেটা ছিল তোমার NR/N0, রাইট? সেটা হচ্ছে আমরা বলছিলাম যে স্লোপ, যে এইটা হচ্ছে কি আমাদের আসলে স্লোপ হিসাবে কাজ করবে। আমাদের স্প্রিং যেটা আমরা যে ডিফারেন্সিয়াল ক্যারেক্টারিস্টিক দেখছিলাম, সেই ডিফারেন্সিয়াল ক্যারেক্টারিস্টিক্সে আমরা দেখছিলাম যে ইন্টারনাল ফল্ট, নর্মাল ইন্টারনাল ফল্টের ক্ষেত্রে 200% স্লোপ থাকে, কারণ হচ্ছে কি I2 0 থাকে। আর অন্যদিকে এইখানে যেটা যে পার্সেন্টেজ ডিফারেন্সিয়াল রিলে, সেটা হচ্ছে কি আমরা এই NR আর N0 এর উপর বেস করে আমরা চেঞ্জ করতে পারবো, এই স্লোপটা আমরা কন্ট্রোল করতে পারবো, কারণ কে হচ্ছে কি NR/N0। তো আমাদের এই জায়গায় বলেই দিচ্ছে, এই জায়গায় আমাদের যেভাবে বলতেছে, সরি, এই জায়গায় যেটা বলে দিচ্ছে আমাদের এই স্লোপটা আমাদেরকে বলেই দিচ্ছে যে 10% স্লোপ। আচ্ছা, এখন কোথায় কোন ক্যারেক্টারিস্টিক থাকেন? I1s প্লাস I2s/2 ভার্সাস I1s/I2s। এখন I1s মাইনাস I2s যেটা, সেটা কি আমার এই যে স্পিল দিয়ে যেটা যাচ্ছে সেটা, তাই। আচ্ছা, আর আমার অন্যদিকে এই দুইটার যে যোগফলটা রয়েছে আমাদের একটু আগে ইকুয়েশনের কারণে, যদি এই যে এখানকার যে ইকুয়েশনটা, আচ্ছা আমি যখন এক পেজ থেকে আরেক পেজে যাই, তোমাদের কি ওই পেজটা দেখায় না অন্য পেজ দেখায় PDF এর? স্যার, অন্য পেজ দেখায়, চেঞ্জ হয়। আচ্ছা, ওকে ওকে। আচ্ছা তাহলে দেখো, এই যে এইটা আমাদেরকে বলে দিল এটা ভার্সেস এটা, ওইখানটায় যেটা ছিল সামেশন বেস, সেটা এখানে স্পিলের পাথ দিয়ে, তো এই জন্য এস দিয়ে ডিনোট করতেছে। এনিহাউ, এখন আমাকে বলছে যে একটা ফল্ট, হাই রেজিস্ট্যান্স গ্রাউন্ড ফল্ট অকার্স নিয়ার দ্য গ্রাউন্ডেড neutral end of the generator winding while generator is carrying load. As a consequence, the currents flowing at each end of the winding is shown in the figure. তার মানে দেখো আমার এই এন্ডে যে কারেন্টটা সেটা হচ্ছে 240 প্লাস J0, অন্যদিকে এই এন্ডে যে কারেন্টটা সেটা হচ্ছে আমার এদিকে ফল্ট হয়েছে। তার মানে বুঝতে পারছো কারেন্ট আসলে এইভাবে ফ্লো করতেছে, এই পাশ থেকে এই পাশে, এই পাশ থেকে। সো এখন অ্যাজিউমিং সিটি রেশিও ইজ 400/5, তার মানে এই সিটি রেশিও 400/5, এই সিটি রেশিও 400/5। উইল দ্য রিলে অপারেট টু ট্রিপ দ্য ব্রেকার? তো বেসিক্যালি আলটিমেটলি দেখো আমাকে যেটা করতে হবে, কোশ্চেনটা যদি তুমি খেয়াল করো, আমাকে সবকিছু দিয়ে দিচ্ছে। আমি 400/5 অ্যাম্পিয়ার থেকে দিয়ে, আর এখানে কারেন্ট দেওয়া আছে, তার মানে আমি সেকেন্ডারি কারেন্টটা পেয়ে যাব। সিমিলারলি এটারও 220, অ্যাগেন 400/5, আমি অ্যাগেন এটাকে যদি রেশিও দিয়ে ভাগ করি, আলটিমেটলি 400/5 দিয়ে ভাগ করব, তখন আমি এই কারেন্টটা পেয়ে যাব। এখন এই কারেন্টটা আমার হচ্ছে I2s, আর এই কারেন্ট হচ্ছে I1s। আমি এই সিটি দিয়ে যেটা পাচ্ছি সেটাই I1s, এই সিটিটা I2s। তাহলে এখন আমার I1s আর I2s যেটা, এই দুইটা আমি এইরকম এই ভ্যালুটাও পাবো আর এই ভ্যালুটাও পাবো। ফাইনালি আমি যখন স্লোপের মান 0.1%, সরি 10%, মানে পয়েন্ট 0.1 যখন আমি দিব, তখন আমি কি দেখবো? দেখবো যে আলটিমেটলি আমার যে কারেন্টটা, সেই কারেন্টটা কি, যে স্পিড কারেন্ট I1s মাইনাস I2s যেটা, সেটা যদি আমার 0.1 এর উপরে হয় বা 0.1 যদি হয়, তখন হচ্ছে কি, তার মানে কি রিলেটা ঠিক করবে। তো এইটুকু কি বুঝতে কারো সমস্যা আছে যে ম্যাথটা আসলে ডিমান্ডটা কি? আমাকে অ্যাকচুয়ালি সবই দিয়ে দিয়েছে, আমাকে আলটিমেটলি বের করতে হবে এই স্পিড কারেন্টটা কত, এবং সেটা আমাদেরকে সেটাও বলে দিচ্ছে, এটা যদি আমার 0.1 অ্যাম্পস হয়, তাহলে সে পিক আপ করবে, মানে ট্রিপ করবে। এইটুকু পর্যন্ত বুঝতে কি তোমাদের কারো কোনো সমস্যা হয়েছে? আচ্ছা তাহলে আমি ধরে নিচ্ছি এইটুকু পর্যন্ততে কারো কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এখন দেখো নেক্সট, অ্যাগেন আমরা আসলে যেটা বলছিলাম, যেহেতু আমাদের I1 দেওয়া আছে, I2 দেওয়া আছে, সিটি রেশিও দেওয়া আছে, তার মানে আমরা ইজিলি দুইটা ইন্ডিভিজুয়াল যে কারেন্টটা, দুইটা সিটি যে কারেন্ট, সেই দুইটা কারেন্ট আমরা ক্যালকুলেশন করতে পারবো, রাইট? তাহলে আমরা I1s এবং I2s এই দুইটা পেয়ে গেলাম। আমি বলছিলাম আমার ডিফারেন্সিয়াল কারেন্টটা লাগবে, পার্টিকুলার ডিফারেন্সিয়াল কারেন্টটা আমি পেয়ে গেছি 0.25 অ্যাম্পস। আমি বলছিলাম আমার রিস্ট্রেইনিং কারেন্টটা লাগবে, তাহলে রিস্ট্রেইনিং কারেন্টটা আমি বের করলাম, অ্যাগেন দুইটা ভ্যালু বসায়া। এখন স্লোপ এটাও বলছে দেওয়া আছে 10%, মানে 0.1। তাহলে আলটিমেটলি আমার যেটা যেহেতু এটা 0.1, তাহলে সে রিস্ট্রেনিং কারেন্টের কতটুকু সে নিচ্ছে সেটা আমি বের করবো। তাহলে রিস্ট্রেনিং কারেন্টের কতটুকু পরিমাণ নিচ্ছে, কে IR 0.1 ইন্টু 2875। বাই এনি চান্স যদি তুমি একটু কনফিউজ হও, আমি তোমাকে দেখাই, এটা কনফিউশনে কিছু নাই। এটা খেয়াল করো, এইটা হচ্ছে আমার রিস্ট্রেনিং কারেন্ট, রাইট? রিস্ট্রেনিং কারেন্ট,
সেটা হচ্ছে এই যে এটা দেখো, এই ইকুয়েশনটা আমরা পড়েছিলাম, হয়তো অনেকদিন পরে দেখছো বলে মনে না থাকে। এটা খেয়াল করো, দুইটা সাম যে হাফ হচ্ছে এটা, সেটাকে যদি আমরা করি, এটাই ছিল আসলে আইআরটা, আর এটা ছিল আমার স্পিল কারেন্টটা, রাইট? তাহলে দেখো আমরা এই সিম্পল ইকুয়েশনটা আমরা বের করতেছি অ্যাগেইন। আমাদের বইয়ের ম্যাথে এখানে I1 এর সাথে সাবস্ক্রিপ্ট এস ইউজ করছে, রাইট? প্রতিটার ক্ষেত্রে I2 এর ক্ষেত্রে সাবস্ক্রিপ্ট এস ইউজ করছে, আমাদের ইকুয়েশন এটাই। এটা সরতেছে না কেন? আচ্ছা, একে তাহলে দেখো আমাদের এই ইকুয়েশনে, আচ্ছা আরেকটা কথা বলি দিই, যেহেতু আমাদের কন্ট্রোল স্প্রিং এর কোনো কিছু বলে নাই আসলে, তাহলে আলটিমেটলি আমরা চিন্তা করতে পারি আমার ইকুয়েশনটা আসলে উপরে, রাইট? যেহেতু কে নটের কোনো ভ্যালু দেয় না, কে নটের ভ্যালু যদি কিছু দিতাম, কেউ যদি কিছু দিত, তাহলে সেটার উপর ডিপেন্ড করে আমরা অন্য একটা শেপ করতাম। তো এই মুহূর্তে আমাদের স্পিল কারেন্ট যেটা, সেটা আমরা ইজিলি বের করে ফেলতে পারলাম, কারণ আমরা কে এর মান পাইছি, আমরা I1 I2 এস সেটার ভ্যালু পাইছি, তাহলে সবকিছু মিলাইয়া ফাইনালি আমার হয়ে গেল এই ভ্যালুটা আমরা যেটা, অ্যাগেন আমি কে এর মানটা বসাইতে যদি দিই, তখন আমি পাচ্ছি আলটিমেটলি 0.2875। এখন আমাকে বলছে অ্যাকচুয়াল কারেন্ট ইন দা অপারেটিং কয়েল ইজ 0.25 অ্যাম্পস। তার মানে দেখো আমার অ্যাকচুয়াল কারেন্ট যেটা ছিল, সেটা হচ্ছে কত, আমার ফ্লো করতেছে 0.25, এই যেটা ডিফারেন্সিয়াল অপারেটিং কারেন্ট যেটা, সেটা হচ্ছে আমার 0.25 অ্যাম্পস, রাইট? আর রিস্ট্রেনিং কয়েলে আমার করতেছে কত, 0.2875। তার মানে হচ্ছে আলটিমেটলি কি হবে, আমার রিলেটা অপারেট করবে না সার্কিট ব্রেকারটাকে ট্রিপ করানোর জন্য। তাহলে এটা দেখো, মেইন পয়েন্টটা যেটা তোমাকে অলওয়েজ যেটা করতে হবে, সেটা হচ্ছে তোমার সিবি থেকে, সরি সিবি বলতেছি, সিটি রেশিও থেকে তোমার দুইটা কারেন্টের যে ভ্যালু, সেই দুইটা ভ্যালু বের করতে হবে তোমার। দুইটা ভ্যালু বের করার পরবর্তীতে তুমি I1 মাইনাস I2 এর যেটা, সেটা সেটা বের করবা। তারপরে সিমিলারলি রিস্ট্রেনিং কারেন্ট যে দুইটা, সেই দুইটা রিস্ট্রেনিং কারেন্ট বের করবা। তারপরে ফাইনালি হচ্ছে তোমাকে যেই কে এর ভ্যালু যেটা দেওয়া থাকবে, সেই ভ্যালু উপর বের করে ফাইনালি আলটিমেটলি তুমি এই টোটাল যে রেস্ট্রেনিং কয়েলের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, সেটা বের করতে পারবো। এই সেম টাইপের ম্যাথটা হচ্ছে আসলে 8.2। এখানটায় যেটা বলছে দেখো, বলছে যে আমার অ্যাগেন হচ্ছে গিয়ে আমার স্লোপ দেওয়া আছে, আমার একটা ফল্ট কারেন্ট দেওয়া আছে, আমার দুইটা কারেন্ট অ্যাগেন আমার ডিরেকশনে দিয়ে দিচ্ছে, সিটি রেশিও দেওয়া আছে আমার 500/5, 500/5 থেকে তারপর হচ্ছে গিয়ে তোমরা এই যে এদিক দিয়ে অ্যাগেন আমার সবগুলো, তাহলে আমি বের করতে পারবো I1 এস বের করতে পারবো, I2 এস বের করতে পারবো, কে এর ভ্যালু দেওয়া আছে, রাইট? অ্যাজ এম ইন দ্য সিটি রেশিওস। আচ্ছা, কই গেল, the relay operator to trip the circuit breaker. Situation of the relay operator dash breaker. As upon the shown in the figure dash. আচ্ছা, তো এখন এটাও সেম টাইপের ম্যাথ আসলে। এখন তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়া, এই দুইটা ম্যাথ হচ্ছে গিয়া প্রথমে যেটা করবা, আজকেই তোমরা দেখবা, আমি নিশ্চিত আমি নিশ্চিত যে তোমাদের প্রবলেম ফাইন্ড হবে, এবং সেটা আমাকে কালকের ক্লাসে বলবা। ওকে, আচ্ছা এখন দেখো, তারপরে আমার নেক্সট, আচ্ছা এই এই হচ্ছে কি আমাদের এইটুকুর যেই যে ম্যাথটা বাকি ছিল সেটা। এখন আমাদের এইটার প্রোটেকশন রিলেটেড আমাদের দুইটা জিনিস, এই চ্যাপ্টারটা হচ্ছে তোমার ভিকে ম্যাথা স্যারের হচ্ছে গিয়া 23 নম্বর চ্যাপ্টার। এখন এইটার মেইন জিনিসগুলো আমরা পড়ে ফেলছি, কিন্তু এটার দুইটা মডিফিকেশন আছে এই আমাদের এই পার্টিকুলার এই এই কেসগুলোর ক্ষেত্রে। এটা হচ্ছে তোমার আমরা একটা স্পেশাল কেস দেখছিলাম, একটা হচ্ছে হয়ে গেল এই যে, এটা না সরি, রিং মেইন সিস্টেমের ক্ষেত্রে। তো আমাদের এই জিনিসগুলো হচ্ছে, এখানটা আমরা যেটা করতেছি অ্যাগেইন, সেটা হচ্ছে কি, আমরা ধরো কোনো একটা লাইনের প্রোটেকশন দিব আমরা, রাইট? লাইনের প্রোটেকশন দিয়ে দিবি। এখন এই এই সিম্বল গুলো আমরা আগে দেখাইছি তোমাদেরকে। যখন আমার ওভার কারেন্ট বুঝাইতে চাই যে আমার নন ডিরেকশনাল, যে কোনো একদিকে হইলেই হইছে, তখন হচ্ছে কি আমরা এইদিকে দুই দিকে আমরা অ্যারো সাইনটা দিব। যখন আমি যেদিকে ট্রিপের ডিরেকশন, সেইটার যদি একটা ডিরেকশনাল যদি কারেন্ট হয়, তখন হচ্ছে যেদিকে ট্রিপ করবে কারেন্ট গেলে, সেই দিকে হচ্ছে আমরা অ্যারো সাইনটা দিব। আচ্ছা, এটা ইম্পিডেন্সের জন্য আর এটা ডিফারেন্সের জন্য, এটা এই মুহূর্তে আমাদের দরকার নাই। আমাদের এই দুইটা মাথায় রাখতে হবে, এই দুইটা আগে একদিন বলছিলাম। তো এই দুইটা সিম্বল খেয়াল করো, ডিরেকশনাল এবং হচ্ছে ওভার কারেন্ট নন ডিরেকশন। এই দুইটা সিম্বলের ক্ষেত্রে ইউজটা যদি তোমরা খেয়াল করো, এখন প্রথম যে প্রোটেকশনটা, সেটা হচ্ছে কি আসলে নর্মাল টাইম গ্রেডের ওভার কারেন্ট প্রোটেকশন। এগেন আমরা বলছি যে আমরা লাইনের প্রোটেকশন দিচ্ছি। তো এই লাইনের প্রোটেকশনটা যখন দিব, আমার জেনারেটর এন্ড ট্রান্সফরমার, ট্রান্সফরমার থেকে এদিকে চলে যাচ্ছে সেকশনটায়, এখানে হয়তো ইন্ডিভিজুয়াল এখান থেকে বাস বের করছে। আহ, তো সেটা নিয়ে আমাদের এই মুহূর্তে কনসার্ন নাই। আমাদের কনসার্ন হচ্ছে আমরা যত বেশি দূরে যাব এন্ড থেকে, তত শর্ট টাইম ডিউরেশন রাখবো এটা, এবং যত বেশি কাছে থাকবে জেনারেটর ট্রান্সফরমার থেকে, যত বেশি কাছে থাকবে তত বেশি হচ্ছে কি আমার সময় আমরা দিব।
সিস্টেমটা হচ্ছে এইভাবে, এটার একটা ড্রব্যাকও বটে। তো এখন দেখো এটার আইডিয়াটা হচ্ছে, তোমরা যদি খেয়াল করো আমার ডি যেইটায় সেখানটা হচ্ছে 0.5 সেকেন্ড। তার মানে হচ্ছে, এবং এটা কিন্তু বাই ডিরেকশনাল, রাইট? তার মানে হচ্ছে কি এটা বাই ডিরেকশনাল মানে হচ্ছে কি কোনো ডিরেকশনাল না। আমার ওভার কারেন্ট যদি এই দিক দিয়ে যায়, তখন এই ডিই সেকশনে যদি ওভার কারেন্ট হয়, ধরো একটা ফল্ট যদি হয় ডিই সেকশনে, তাহলে ব্রেকার ডিটা আমার কাজ করবে 0.5 সেকেন্ডে। ব্রেকার সি কিন্তু কাজ করার সময় পাবে না, কারণ সে 0.5 সেকেন্ডে ব্রেকার ডি যেহেতু অ্যাক্টিভ হয়ে যাবে, তার মানে সে ওপেন করে দিবে। তার মানে হচ্ছে কি আমার ডিই সেকশনের যে ফলটা সেটা আমার আর এই পাশে আসবে না, এবিসি স্টেশনে আসবে না। সিমিলারলি যদি চিন্তা করো যে আমার যদি অন্য একটা সেকশনে, সাপোজ যদি আমার যদি এই সেকশনে যদি একটা ফল্ট হয়, ধরো এই যে এই সেকশনটায়, তাহলে এখন এর আগে এই ফল্টটায় যদি আমরা ধরে নিই জেনারেটর থেকে, তাহলে গ্রাউন্ড একটা ফল্ট যদি হয়, তাহলে জেনারেটর থেকে এই যে এই পাশ থেকে যে আসবে এইটা ব্লক করবে কে? 1.5 সেকেন্ড পরে সে ব্লক করবে, রাইট? তার আগে কেউ ব্লক করতে পারবে না। তো এইটা হচ্ছে রেডিয়াল ফিডারটা, যেটা হচ্ছে আসলে সিম্পল জিনিস। একটার পরে আরেকটা সিরিয়ালি ডিস্টেন্স, বা যত ডিস্টেন্স বাড়বে তত বেশি হচ্ছে গিয়ে আমার কম সময়ের মধ্যে দিয়ে কাজ করবে। এটা হচ্ছে কোনটা? এটা হচ্ছে যদি আমার একটা ডেফিনিট টাইম রিলেস হয়, যে আমি নির্দিষ্ট করে দিব। অন্যদিকে আরেকটা হচ্ছে ইনভার্স টাইম। ইনভার্স টাইম তোমাদের খেয়াল আছে যে আমার যত কারেন্টের ভ্যালু, ফল্ট কারেন্ট যত বেশি হবে তার সময়টা তত কম লাগবে। এইখানে এই পার্টিকুলার কেসে এটার কোনো সময়ের হিসাব নাই, তার যতটুকুই হোক না কেন 0.5 সেকেন্ড, যতটুকুই হোক না কেন 1 সেকেন্ড, ফল কারেন্ট বেশি হোক বা ফল কারেন্ট কম হোক, থ্রেশহোল্ড ক্রস করলেই 0.5 সেকেন্ডে ডি কাজ করে, 0.5 সেকেন্ডে সি কাজ করবে। আর ইনভার্সেরটা হচ্ছে কি, অ্যাগেন এটা হচ্ছে কি আসলে ডিস্টেন্সের সাথে সম্পর্ক নাই, এটা হচ্ছে কি আমার কারেন্ট যত বেশি হবে তত বেশি হচ্ছে কি আমাদের হাই লেভেলের কারেন্ট আসবে। এখন আমাদের এছাড়া প্যারালাল ফিডারও আমরা এটা দেখছিলাম। প্যারালাল ফিডার আমরা যখন বাই ডিরেকশন উভয় দিকে ডাবল এন্ড ফিড যদি হইতো সেটাও আমরা দেখছি। আর এই পাইথনটা স্যার বই থেকে, আর এইখানটায় যেটা দেখা একটা সিঙ্গেল এন্ড আছে হচ্ছে প্যারালাল ফিডার। তো এখন আমাদের এই যে সাবস্টেশন, আমাদের এই পার্টিকুলার ফিগারের পয়েন্ট অফ ভিউ হচ্ছে আমার এই সাবস্টেশনে যে করে হোক আমার পাওয়ার লাগবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এটা শুধুমাত্র এই যে জেনারেটর থেকে আসতেছে, এই একটা জেনারেটর থেকে আসতেছে এবং দুই ভাবে যাচ্ছে, একটা হচ্ছে জি এ টি হয়ে এই সাবস্টেশনে যাচ্ছে, অন্যদিকে আরেকটা হচ্ছে জি বি কিউ হয়ে এই সাবস্টেশনে যাচ্ছে। এখন ওরা যেটা করছে সেটা হচ্ছে জেনারেটর থেকে যখন বের হবে তখন হচ্ছে গিয়ে বাই ডিরেকশনাল, সরি বাই ডিরেকশনাল মিনিং হচ্ছে, বাই ডিরেকশনাল বলাটা ঠিক হচ্ছে না, আসলে এটা বলা উচিত যে হচ্ছে নন ডিরেকশনাল। অন দা আদার হ্যান্ড যখন যেটা হচ্ছে জেনারেটরের এন্ড সাইডে আছে, মানে দূর ফার সাইডে আছে, সেটা হচ্ছে খেয়াল করে একটা ডিরেকশন দিয়ে দিচ্ছে। এখন খেয়াল করো তো, ধরো ফর এক্সাম্পল ধরো আমি পরীক্ষার হলে তোমাদেরকে এই ফিগারটা দিলাম, যে ফিগার 23.6 ফিগারটা দিলাম। এই ফিগারটা দিয়ে আমি তোমাদেরকে বললাম যে এখানটার যে প্রোটেকশন স্কিম ব্যবহার করা হয়েছে এটা এক্সপ্লেন করো। হ্যাঁ সিম্পল, তাহলে আসলে তোমার 2 লাইন বা 3 লাইন অল্প কিছু এক্সপ্লেনেশন। দেখো ধরো আমি তোমাকে ফল্ট এখানেই দেখাইছি, কথার কথা এই জায়গায়। এখন এখানে যখন ফল্ট হবে তখন আমার এটা ফিট করবে, এই ফল্ট কারেন্টকে ফিট করবে দুইটা ওয়েতে। ধরো এই ফল্টটা হচ্ছে এফ, সাপোজ এটা হচ্ছে এফ, তাহলে একটা হচ্ছে জি এ এফ, আরেকটা ভাবে ফিট করবে। সেটা কি আবির বলতে পারবা? আবির, শোভন, শোভন, শোভন বলো তো, বলো তো কিভাবে একটা, বললাম যে এই জায়গায় যদি ফল্ট হয় একটা পাথ হচ্ছে, ধরো এটা গ্রাউন্ড ফল্ট, তাহলে গ্রাউন্ডে সে যাবে, জেনারেটর থেকে গ্রাউন্ডে যাওয়ার একটা পাথ হচ্ছে জি এ এফ, আমরা এই পয়েন্টটাকে এফ ধরছি, এফ এফ ধরে নিচ্ছি। তাহলে এখন আরেকটা যে পাথ আছে সেটা কিভাবে যাবে? জি বি কিউ পি এফ, অন্য পাথটা হচ্ছে জি বি কিউ পি এফ। স্যার স্যার অবশ্যই শর্ট, কিন্তু কিউটা কি? দুইটাই শর্ট, দুইটাই শর্ট বলে হচ্ছে, যেহেতু দুইটাই শর্ট সে কারণে হচ্ছে গিয়ে, মানে এটা হচ্ছে যে এটা যেরকম একটা শর্ট পাথ এটাও একটা সেরকম শর্ট পাথ, এটা এমন আহামরি ডিফারেন্স নাই এই দুইটা পাথের মধ্যে, খুব আহামরি সুতরাং দুই দিক দিয়েই মানে এই কারেন্টটা ফ্লো করবে। কিন্তু যেটা হবে না সেটা হচ্ছে এই সাবস্টেশন থেকে যে লোড গুলা যাবে সেই লোড গুলা পাবে না, এই সাবস্টেশন থেকে যে লোডে সাপ্লাই দেওয়া হবে যেটা এখানে ধরো দেখায় নাই সেখানটায় যাবে না, জেনারেটর থেকে এই যে এইভাবে যাবে, আবার জেনারেটর থেকে এই যে এইভাবে যাবে। তাহলে এখন দেখো জেনারেটর থেকে যখন এইভাবে যাচ্ছে তখন হচ্ছে এইটার উপর ডিপেন্ড করে আমার কি হবে, এই ব্রেকারটা কাজ করবে, জি এ এফ, এই পাথটা বন্ধ করবে কে? কোন ব্রেকার? এই ব্রেকার। কেন? তার যে দিক দিয়েই যাক ওভার কারেন্ট যখনই ক্রস করবে আহ, তখনই হচ্ছে সে কি করবে? ঠিক সিগন্যাল পাঠাবে।
অন্যদিকে যখন এইখান দিয়ে যাচ্ছে এইখান দিয়ে যাচ্ছে, তুমি দেখো এইখানটায় যেটা, সেটা কিন্তু ট্রিপ সিগন্যাল পাঠানোর আগেই যেটা হবে সেটা হচ্ছে এইটা ট্রিপ সিগন্যাল পাঠিয়ে দিবে। কেন এটা ট্রিপ সিগন্যাল পাঠাবে তুমি খেয়াল করো, এই দুইটা ব্রেকারের উপরে আমি লিখেছি ইনস্ট্যান্টেনিয়াস, আইএনএসটি, ইনস্ট্যান্টেনিয়াস। তার মানে হচ্ছে এইগুলো হচ্ছে ট্রিপ সিগন্যাল পাইলেই, মানে যখনই কারেন্টটা থ্রেশহোল্ড লেভেলটা ক্রস করবে, তার মানে হচ্ছে সে সাথে সাথে সে কি করবে, ট্রিপ সিগন্যাল পাঠিয়ে দিবে। মনে আছে আমি বলেছিলাম যে আমাদের প্রোটেকশন স্কিমের ক্ষেত্রে যখনই আমরা শুনবো ইনস্ট্যান্টেনিয়াস, তার মানে আমরা বুঝবো যে কোনো ইন্টেনশনাল ডিলে সেই প্রোটেকশন স্কিমে অ্যাড করা হয়নি। তার মানে হচ্ছে অন্যদিকে যখন এইখানটায় দেয় নাই, তখন তুমি অটোমেটিক্যালি আসলে এটা তোমাকে বুঝে নিতে হবে, তার মানে আমার এই দুইটা ইনস্ট্যান্টেনিয়াস না। তার মানে আমার যখনই আমার এই দিকে যাচ্ছে, ফলটা এই দিক থেকে ফিট করবে, তখন হচ্ছে আমার এ ব্লক করতেছে। অন্যদিকে যখন ফলটা এই যে এই দিক দিয়ে যাইতে যাবে, তখন সে ব্লক করবে, এ কিউ ব্লক করবে না। আমার কোশ্চেন হচ্ছে সোয়াদের কাছে, সোয়াদ বলতো কেন কিউ রিলেটা ইনস্ট্যান্টেনিয়াস হওয়ার পরেও সে ট্রিপ সিগন্যাল পাঠাবে না? সৌজন বাহাদুর, বাহাদুর তুমি বলতে পারবা কেন কিউ ট্রিপ সিগন্যাল পাঠাবে না যখন জি বি কিউ পি এফ দিয়ে ফল কারেন্ট ফ্লো করতেছে, তখন কিউ কেন পাঠাবে না ট্রিপ সিগন্যাল? বাহাদুর, এনি আনসার, এনিবডি, কেউ আনসার দিতে স্যার পারবা? আমি বলতে পারবো স্যার। স্যার হ্যাঁ, আমি বলো তো। স্যার কিউ তো হচ্ছে স্যার রিভার্স ডাইরেকশনে আছে, আমাদের যে রিলের রাইট, যে ডাইরেকশন। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, গুড পয়েন্ট। আমরা যদি কিউ ডিরেকশনটা খেয়াল করি, যেই ডিরেকশন আছে সেই ডিরেকশনে ফল্ট কারেন্টটা ফ্লো করতে হবে। কিন্তু আমি যখন বলতেছি আমার ফল্ট কারেন্টটা জি বি কিউ এফ, কিউ পি এফ, তখন কিন্তু কিউ দিয়ে যে ডিরেকশন দেখাচ্ছে সেই ডিরেকশনে কারেন্টটা ফ্লো করছে না, ফ্লো করছে পি দিয়ে। তাহলে দেখো আমাদের উদ্দেশ্য যেটা ছিল সেটা কি ফুলফিল করলো? আমার আমার ফিডার, রিলে এ বা ব্রেকার এ এবং ব্রেকার পি কাজ করছে। তার মানে কি? তার মানে বি এবং কিউ দুইটাই ওপেন আছে। তার মানে কি? তার মানে জি থেকে আমার যে সাবস্টেশনটা ছিল, আমার কনসার্ন ছিল যে সাবস্টেশনটা নিয়ে, সেখানে আমি পাওয়ার সাপ্লাইটা অটুচ রাখতে পারছি। এইটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আমি জাস্ট আরেকটু ফাইনাল ফাইনাল একটা টাস্ক দিয়ে নিই তোমাদেরকে। যদি ফর এক্সাম্পল যদি আমি যদি এইটা না দিয়ে যদি তোমাদেরকে ডিসক্রাইব করতে বলি একটা নর্মাল প্যারালাল ফিডারের ক্ষেত্রে ডিরেকশনাল রিলে দিয়ে ইউজ করে কিভাবে, ইনস্ট্যান্টেনিয়াস ডিরেকশনাল রিলে ইউজ করে কিভাবে তুমি একটা প্রোটেকশন স্কিম আঁকতে পারো, সেটাও যদি আঁকতে বলি, অ্যাগেন একই ছবি। তো এখন যদি সার্কিটটা তোমাকে আঁকতে হয়, তোমাকে দুইটা পয়েন্ট মাথায় রাখতে হবে যে ভুলটা করা যাবে না। একটা হচ্ছে তোমাকে অবশ্যই রিলেগুলার ডিরেকশনে ভুল করা যাবে না। এখানে যদিও সিবিটি উপরে ডিরেকশন দিছে, বাট এটা বুঝতে পারছো এখানে পার্সপেক্টিভ এটা না যে তোমার হচ্ছে এটা ব্রেকার, এটা লোকেশন বুঝাচ্ছে এই জায়গায় ব্রেকার আছে, রিলেটা হচ্ছে তোমার, রিলেটা হচ্ছে তোমার ডিরেকশনাল, এটা ডিরেকশনাল, এটা নন ডিরেকশনাল। আচ্ছা, তার মানে হচ্ছে কি আর আরেকটা হচ্ছে এটা ইনস্ট্যান্টেনিয়াস, এই যে দুইটা সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস। এই দুইটা পয়েন্ট মিস করা যাবে না এই ফিগারের ক্ষেত্রে। তাহলে আরেকবার বলি। আচ্ছা, আমাকে বলো তো, মেহেদি হাসান, মেহেদি বলো তো তুমি, আমি এইমাত্র কি বললাম, যদি তোমাদেরকে একটা প্যারালাল ফিডারের প্রোটেকশন স্কিম ড্র করতে বলি, তোমাদেরকে প্যারালাল ফিডারের জন্য একটা প্রোটেকশন স্কিম যদি ড্র করতে বলি, বা ধরো অন্যভাবেও আমি বলতে পারি, সেম কোশ্চেনটা আমি এইভাবে দিতে পারি। আমার একটা সাবস্টেশন আছে, সাবস্টেশনটা খুব ইম্পর্টেন্ট, সেই সাবস্টেশনে আমি কন্টিনিউয়াস সাপ্লাই রাখতে চাই। তাহলে প্যারালাল ফিডার দিয়ে একটা জেনারেটর থেকে সেটার সাবস্টেশন পর্যন্ত সেটার স্কিমটা ড্র করে দেখাও। যদি শুধু স্কিম ড্র করতে বলি তখন এটা আঁকাই আনা। যদি আমি ডিসক্রাইব করতে বলি স্কিমটা, একে অবশ্যই ডিসক্রাইব করতে হবে। ডিসক্রাইব মানে আচ্ছা আসলে এই যে এটা এখানটা বলে দিচ্ছে আসলে, এইটা যে কথাগুলো স্যার মাত্র বলছে। অ্যাগেইন স্কিমটা যদি আঁকতে হয়, যে দুইটা জিনিসে খেয়াল রাখতে বলছি, মেহেদি বলো তো কোন দুইটা জিনিস? স্যার ইনস্ট্যান্টেনিয়াস সার্কিট ব্রেকারে করতে হবে। ইনস্ট্যান্টেনিয়াসটা আছে একটা পয়েন্ট, আরেকটা পয়েন্ট কি ছিল? আমরা অ্যারো সাইন দিয়ে ডিরেকশনাল না নন ডিরেকশনাল এটা ক্লারিফাই করতে হবে, এটা বলেছিলাম। তাহলে একটা হচ্ছে যে দুইটা রিলে তোমার ইনস্ট্যান্টেনিয়াস, সেগুলোকে অবশ্যই তোমাকে বলে দিতে হবে ইনস্ট্যান্টেনিয়াস। আর তুমি যদি চাও যে তুমি ইনস্ট্যান্টেনিয়াস না বলে তুমি 50 দেখাবা, যে আমরা জানি যে 50 হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রিলে, ওকে, 50 ওভার কারেন্ট, 50 ওসি যদি তুমি লেখো, তুমি যদি এইখানে ব্রেকার ধরো, এটা একটা ব্রেকার দিয়ে
তুমি যদি এটা শুধু লেখো যে 50 ওসি O/C তাহলেও তোমার হয়ে যাবে, ইনস্ট্যান্টেনিয়াস লেখা লাগবে না। কিন্তু অবশ্যই ডিরেকশনটা বুঝাইতে হবে। ইনস্ট্যান্টেনিয়াস যে কথা 50 ওসি একই কথা, কিন্তু ডিরেকশন এক সেই কথা না, তোমাকে অবশ্যই ডিরেকশনটা দেখাইতে হবে। ওকে, ক্লিয়ার? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে দেখো আমাদের এখানকার আরেকটা জিনিস আমরা দেখবো, রিংমেন ফিডার। রিংমেন সিস্টেম যেটা, সেটা আমরা আগেও দেখছি, ছোট করে দেখছিলাম আমরা পাইথনকার স্যারের বই থেকে। তো এখানে আরেকটা পার্টিকুলার একটা ডিজাইন আছে। এই ডিজাইনটা খেয়াল করো এগেন, আমাদের হচ্ছে বেসিক্যালি এখানে 4টা স্টেশন আছে, S1 S2 S3 S4। তাহলে এই প্রথমে যদি তোমরা ডিজাইনটা খেয়াল করো, এই পার্টিকুলার ডিজাইনে আমাদের যে ব্রেকার গুলা হচ্ছে তোমার জেনারেটরের জায়গা একটাই, সিঙ্গেল লাইন ফিড। তাহলে সিঙ্গেল লাইন থেকে যে আমরা যে ফিট করতেছি, সেইখানটায় যেটা হচ্ছে যে জেনারেটরের স্টেশন থেকে যেটা আমার গেছে বের হয়েছে, এ এবং জে, এই দুইটা স্টেশন খেয়াল করো, এই দুইটা জেনারেটর থেকে বের হয়েছে। জেনারেটর থেকে বের হলেই খেয়াল করো এরা নন ডিরেকশনাল। তাহলে প্রথম যে স্কিমটা আমরা একটা স্কিম আমরা দেখবো, আমরা একটু পরে এটা পড়তেছি যে কিভাবে কি হয়েছে। তার আগে আমরা স্কিমের কিছু জিনিস খেয়াল করি। প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে আমার জেনারেটরের ব্রেকার, ধরো এ আর জে হচ্ছে যে দুইটা আমরা রিলে ইউজ করছি, সেগুলো হচ্ছে নন ডিরেকশনাল। ওকে, প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যেটা প্রতিটা সাবস্টেশন খেয়াল করো, S1 একটা সাবস্টেশন, S2 সাবস্টেশন, S3 সাবস্টেশন, S4 সাবস্টেশন। প্রতিটা সাবস্টেশনে হচ্ছে গিয়ে তোমার বোথ ইনকামিং এবং আউটগোয়িং দুটো যদি খেয়াল করো, এই সাবস্টেশনের জন্য ইনকামিং ব্রেকার হচ্ছে ডি, এই সাবস্টেশনের জন্য আউটগোয়িং হচ্ছে সি। সিমিলারলি এর জন্য ডি, এর জন্য ই, এর জন্য জি, এর এফ, আর এর এই পার্টিকুলার সাবস্টেশন S4 এর জন্য যেটা আই এবং এইচ। এইটা আসলে ধরো অনেক লম্বা একটা লাইন, ঠিক আছে? এটা ধরো একটা লম্বা লাইন, এটা যদিও এখন আঁকছে আর কি, আঁকা তো আমার আর ডিস্টেন্স বোঝানোটা এই ক্ষেত্রে আমরা ম্যান্ডেটরি। সো এনিহাউ এইখানটায় যেটা, সেখানটা হচ্ছে গিয়ে তোমার অলওয়েজ প্রতিটা যেটা, সেটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়া অল দ্য টাইম আমি ডিরেকশন রিলে ইউজ করছি এই জায়গায়। এবং এই ডিরেকশনাল রিলেটা কি রকম হবে? ডিরেকশনাল রিলেটা অবভিয়াসলি হচ্ছে গিয়ে আমার দুইটা ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমার আউটগোয়িং এবং ইনকামিং দুইটার ক্ষেত্রেই তুমি দেখো একই টাইপের ডিরেকশনাল রিলেটা। এটাও খেয়াল করো, আউটগোয়িং ইনকামিং দুইটা একই টাইপের, দুইটা যেন বের হইতেছে এই দুই থেকে। যদি তুমি চিন্তা করো S1 থেকে বের হচ্ছে এখানে সি যেটা বের হচ্ছে, সিমিলারলি ডি যেটা S2 থেকে বের হচ্ছে, ই যেটা S2 থেকে বের হচ্ছে। আচ্ছা, এবং ফাইনালি হচ্ছে যেটা, সেটা হচ্ছে টাইমের ক্ষেত্রে হচ্ছে যেটা, টাইমের ক্ষেত্রে যখনই হচ্ছে গিয়ে আমার প্রপার টাইম রিলেটিভ যেটা গোয়িং রাউন্ড, যে যদি তুমি ধরো এই লুপ জি S1 S2 S3 S4, এই লুপটা যদি তুমি খেয়াল করো, আবার জিতে আসবা জি S1 S2 S3 S4, এই পার্টিকুলার লুপের জন্য তোমার, তাহলে আউটগোয়িং তুমি খেয়াল করো, এটা 2.5, এটা 2, এটা 1.5, এটা 1, এটা 0.5। খেয়াল করো, আবার বলতেছি, আমার হচ্ছে গিয়া জি থেকে যখন S1, এই লুপটা একটা লুপ, আমরা দুইটা লুপ নিবো, একটা হচ্ছে জি S1 S2 S3 S4 জি, আর একটা হচ্ছে জি S4 S3 S2 S1। এবং প্রতিটা ক্ষেত্রে আমার এখানটা যে আউটগোয়িং, আমার প্রথমে এটা ছিল 2.5 হাইয়ের সেকেন্ড, আর এর পরেরটা যেটা যতগুলো আউটগোয়িং আছে সবগুলো হচ্ছে 2 সেকেন্ড থেকে শুরু করে, 2 সেকেন্ড থেকে শুরু করে তারপরে 1.5 সেকেন্ড, অ্যাগেন মানে প্রতিটা 0.5 সেকেন্ডে রাখলাম। সিমিলারলি এইখানটায় যখন যাবো অ্যাগেন একই সিস্টেম, খেয়াল করো এবার জি S4 S3 S2 S1, আবার জি, এই পার্টিকুলার স্কিমে যখন যাব অ্যাগেন S4 যখন ছাড়তেছে তখন 2 সেকেন্ড, তারপরেরটা যখন S3 লিড করতেছে 1.5, S2 যখন লিড করবে 1, S1 যখন লিড করবে 0.5 সেকেন্ড। আচ্ছা, এখন এই যে দেখো, এটা তো আমি তোমাদেরকে আগেই বলে দিলাম ডিজাইনটা এরকম। ডিজাইনটা কেন এরকম সেটা কিন্তু বলি নাই, অলমোস্ট আসলে উল্টা ভাবে শিখতেছি। বিষয়টা এরকম যে আমি একটা ডিজাইন আছে, এই ডিজাইনটা কেন এইভাবে রাখছি সেটা না, আমি আগে তোমাদেরকে বলে দিলাম ডিজাইনটা আমি কিভাবে করছি। এখন দেখো ফল্ট হইলে সুবিধা রাখি, ধরো আমার এই পার্টিকুলার একটা জায়গায় ফল্ট হয়েছে, আমার টার্গেটটা কি দেখো তো, আমার টার্গেটটা হচ্ছে কি যে মিনিমাল ড্যামেজ। এখন আমার যে জায়গায় ফল্ট হয়েছে, আমার রিং মেইন সিস্টেমে আমার আইডিয়াটা হচ্ছে এইরকম, আমি S2 সাবস্টেশনেও আমি পাওয়ার সাপ্লাই দিব, S3তেও দিব, S4এও দিব, S1 এও দিব। দ্যাটস মাই টার্গেট, যে আমার এইখানটায় দুইটার মাঝখানে যে আমার যে লাইনটা, সেখানে যদি আমার ফল্টও হয়, স্টিল প্রত্যেকটা সাবস্টেশনে আমার পাওয়ার সাপ্লাই কন্টিনিউ থাকবে। এখন দেখো এই জায়গায় যদি ফল্ট হয়, এই ফল্টটাকে ফিট করবে দুইটা ওয়ে। আমাকে কে কে বলবে? একটা বলো যে আহ, জাহিদ আমাকে বলো তো একটা ওয়ে। জাহিদ, এখানে স্যার বুঝি নাই, ফল্টটাকে প্রশ্নটা বুঝি নাই বলো। স্যার।
প্রশ্নটা হচ্ছে এই পার্টিকুলার যে 23.7 যে ফিগারটা, এই ফিগারে যে জায়গায় ফল্ট দেখানো আছে, এই যে এই জায়গায় ফল্ট হয়েছে। এখন এই দেখা ফল্ট যাচ্ছে, জেনারেটর আমার মাউসের মুভমেন্ট দেখো, মাউসের মুভমেন্ট দেখতেছি, ফল্টের লোকেশনটা দেখতেছি না স্যার। কি বলতেছে, এই যে মাউসের মুভমেন্ট, এই যে এই জায়গায় ছবিতে দেখতেছ না ফল্ট, ফল্ট লেখা, স্যার আমার এখানে দেখতেছি না। মানে Fault কি? দেখা যাচ্ছে স্যার, হয়তো তার নেটের সমস্যা দেখা যাচ্ছে। স্যার আমি আচ্ছা আচ্ছা, ওকে, সমস্যা না। আচ্ছা, আমরা অন্য কাউকে জিজ্ঞেস করে একটু দেখি তো। জুমন, জুমন একটু বলতে পারবা স্যারকে? স্যার দেখা যাচ্ছে এখন দেখতেছি। আচ্ছা, জাহিদ চাইলে একটু বলো তো দেখি, ফল্ট যদি দেখো তুমি জেনারেটর থেকে ফল্ট দুইটা ওয়েতে ফিট করবে, কিভাবে বলো তো? জি স্যার, জেনারেটর থেকে ফল্ট। হ্যাঁ, জেনারেটর থেকে, এই যে সে তো S1 থেকে লোড টানতে দিবে না, S2 থেকে লোড সাপ্লাই দিতে দিবে না, S3 S4 সে দিবে না, জেনারেটর আর এই পাঁচটা শর্ট শর্ট হয়ে গেছে। এখন দুইটা ভাবে শর্ট হয়েছে, সেটা কি সেটা জানতে চাচ্ছি স্যার। একটা হচ্ছে জি এ বি S1 সি ডি S2 ই ফল্ট। বেসিক্যালি তুমি অন্যভাবে নর্মালি বলতে পারো যে জি S1 S2 F, এই ফল্টটাকে না সরি, এটার নাম ফল্ট তো, ফল্ট বলে দিলা ধরো, তাহলে GS1 S2 দিয়ে ফল্ট, অন্যটা হচ্ছে GS4 S3 দিয়ে ফল্ট। এটা তো বুঝতে পারছো যে কেন এরকম? না স্যার। আচ্ছা, তুমি এইভাবে চিন্তা করো, এখানে যদি ফল্ট হয় তাহলে ধরো আমি S1 থেকে তো এদিকে লোড টানতেছে, কিন্তু সেটা তো আমি দেখাই নাই। সিমিলারলি S2 থেকে টানতেছে, S3 থেকে এই পাশে আছে দেখাই নাই S4, কিন্তু সে কি লোডে সাপ্লাই দিতে দিবে? ধরো এই পুরোটা আসলে শর্ট পাথ, সে যদি একটা শর্ট পাথ পেয়ে গেছে না, বলো জি জি স্যার। জি থেকে S4 S3 হয়ে ফল্টে একটা শর্ট পাথ হয়ে গেছে না, বলো? জি স্যার। মানে আবার সিমিলারলি জি থেকে S1 S2 হয়ে আবার একটা শর্টকাট হয়ে গেছে না? আমার এখানে যদি একটা গ্রাউন্ড ফল্ট হয়, ধরো কোনো একটা কিছুর সাথে গ্রাউন্ডে কানেক্টেড, তাহলে তো জেনারেটর থেকে সেই দিক দিয়ে কিছু টানবে, আবার সেই লাইন দিয়ে কিছু টানবে, অলমোস্ট 50-50% ডিরেকশনের উপর বেস করে। যে ধরো তোমার এটা যদি 2 কিলোমিটার হয়, তখন হয়তো রেজিস্ট্যান্স একটু বেশি থাকবে, আর এটা ধরো তোমার 3 কিলোমিটার, মানে ডিপেন্ড করবে আর কি, কার ডিস্টেন্স বেশি, ডিস্টেন্স বেশি হলে রেজিস্ট্যান্স একটু বেশি হবে সে তুলনায়। কিন্তু আলটিমেটলি তো আমার ফলটা এইদিকে ডাইরেক্টলি থ্রু করবে, তার মানে আমার স্টেশন কিন্তু কোনো পাওয়ার ইউটিলাইজ করতে পারতেছে না। এইটুকু কি ক্লিয়ার? স্যার ওকে, ঠিক আছে। তাহলে দেখো, এবার আমাদের নেক্সট আমরা দেখি যে আমাদের এই স্কিমটা কিভাবে সেটা হেল্প করে। খেয়াল করো, আমি যখন GS1 S2 দিয়ে এই ফল্টে যাচ্ছে, GS1 S2 দিয়ে ফল্টে যাচ্ছে, তখন কে ট্রিপ করবে আমাকে বলো? এ না বি না সি না ডি না ই? প্রথম কোশ্চেন, জি এ কি ফল্ট, এই ফলটা এ যদি ট্রিপ করেও কতক্ষণ পরে করবে? 2.5 সেকেন্ড। রাইট, 2.5 সেকেন্ড। আচ্ছা, বি বি কি এই ফলটা কখনো ট্রিপ করবে? না, এটা রিভার্স ডাইরেকশনে আছে। না স্যার। রাইট, আমরা বি এর অ্যারো থেকে দেখতে পাচ্ছি সে যেই দিকে কারেন্ট গেলে সে ট্রিপ পাঠাবে, এটা তার উল্টা দিকে। আচ্ছা, সি কি ট্রিপ সিগন্যাল পাঠাবে? পাঠাবে না, পাঠালেও পাঠাবে। 2 সেকেন্ড পর। 2 সেকেন্ড পাঠাইলেও 2 সেকেন্ড পরে, রাইট, পাঠাইলেও 2 সেকেন্ড পরে। সিমিলারলি ডি একইভাবে, প্রশ্নই আসে না, কারেন্টটা ফিট করতে সে পারবে না। ই তাহলে করবে 1.5 সেকেন্ড পরে। ক্লিয়ার? এই বিষয়টা কি তোমাদের ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে? ক্লিয়ার স্যার। ওকে, মৌ, মৌ তুমি বুঝতে পারছো? সোয়াদ, সোয়াদ বুঝতে পারছো? আচ্ছা স্যার আবার একটু রিভিউ করলে ভালো হইতো। আচ্ছা, দেখো, আমরা বললাম যে একটু লিখতে পারলে ভালো হতো, ঠিক না? বি অনলি, আচ্ছা বড় না করে ছোট করে লিখি, বি ট্রিপস, মানে বি ট্রিপ সিগন্যাল পাঠাবে কখন? যখন হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে তার যদি কারেন্টের ফ্লো, যদি কারেন্ট ফ্লো ফ্রম সি টু ডি, একটা হচ্ছে এটা ডিরেকশন, আর আরেকটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে তার 0.5 সেকেন্ড পরে। দেখো, বি ট্রিপ সিগন্যাল পাঠাবে কেবলমাত্র যদি আমার কারেন্টের ফ্লোটা সি থেকে বি এর দিকে, অর্থাৎ এই দিকে যায়, বি থেকে জেনারেটরের দিকে যাইতে হবে, S1 বি জেনারেটর। এটা আমি কিভাবে বুঝছি? মৌ বলো তো, এটা কিভাবে বুঝলাম? ডিরেকশনটা যে S1 থেকে বি হয়ে এ হয়ে জি এর দিকে গেলেই
সে ট্রিপ সিগন্যাল পাঠাবে সেটা আমি কিভাবে বুঝলাম? এই অ্যারোটা দেখে বি এর উপরের অ্যারোটা যেদিকে ডিরেকশন দিচ্ছে সেই ডিরেকশনে আমার ফল্ট কারেন্ট যাইতে হবে। যদি যায় বি 0.5 সেকেন্ড পরে ট্রিপ সিগন্যাল পাঠাবে। এইটুকু কি বুঝতে কারো কোনো সমস্যা হচ্ছে এখন? না স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে এবার সিমিলারলি চিন্তা করো, ডি একই জিনিস, বি আর ডিটা যদি তুমি খেয়াল করো সেম জিনিস, ট্রিপ সিগন্যাল পাঠাবে। কখন ট্রিপ সিগন্যাল পাঠাবে? যখন গিয়ে অ্যাগেন ডিরেকশনটা যদি হয় ই থেকে S2 হয়ে ডি হয়ে সি এর দিকে, এই দিকে ফল্ট কারেন্ট গেলে সে 1 সেকেন্ড পরে পাঠাবে। এখন আমাদের ফল্ট কারেন্টটা যখন জি থেকে এ হয়ে বি হয়ে সি ডি ই হয়ে যখন এই ফল্টে যাচ্ছে, তখন ফল্ট ট্রিপ সিগন্যাল পাঠাইতে পারবে ক্যাপাবিলিটি হচ্ছে তোমার এ সি এবং ই এর। ডি এবং ডি কখনোই ট্রিপ সিগন্যাল পাঠাবে না, কারণ তাদের ডিরেকশনের অপোজিট দিকে। এখন এ সি এবং ই এই তিনটার মধ্যে কোনটা আগে ট্রিপ করবে? ই, কারণ ই এর ট্রিপ সেকেন্ডটা 1.5 সেকেন্ড। এবার আমরা উল্টা ভাবে নিচের দিকটা থেকে যদি চিন্তা করি, জি হয়ে S4 হয়ে S3 হয়ে ফল্টে যাচ্ছে। এখন আমাকে কে বলবা জি এবং জি এবং জে এই দুইটা কখন কখন ট্রিপ সিগন্যাল পাঠাবে? জি প্রথমে আমাকে বলো তো, আহ সাকিব, সাকিব বিন তারিক, সাকিব আমাকে বলো তো, আমার যদি জি হয়ে S4 হয়ে S3 হয়ে ফল্টে কারেন্টটা ফ্লো করে, তখন জি এই ব্রেকারটা কত সেকেন্ড পরে ট্রিপ সিগন্যাল পাঠাবে? 2.5 সেকেন্ড পরে, 2.5 জি সেকেন্ড। জি 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 এর কথা বলছি, এই যে জি। জি তো পাঠাবে না, যে ডিরেকশন তো উল্টা। ভেরি গুড, ভেরি গুড, গুড। জি কখনোই পাঠাবে না। আর জে যদি পাঠায় 2.5 সেকেন্ড পরে, আই কখনোই পাঠাবে না। এইচ পাঠাবে 2 সেকেন্ড পরে, এফ পাঠাবে 1.5 সেকেন্ড পরে। তার মানে এইচ পাঠানোর স্কোপ পাবে না যদি এফটা সাকসেসফুলি অপারেট করতে পারে। তার মানে দেখো এই পার্টিকুলার জায়গায় ফল্ট হয়েছে, আমার ট্রিপ করছে কে? ই আর এফ। তার মানে হচ্ছে আমার কোথাও সাপ্লাই বন্ধ হয় নাই। এখন আমি তোমাকে পরীক্ষা হয়তো ধরো এই জায়গায় ফল্ট দিয়ে বলতে পারি যে আমাকে বলো এই জায়গায় যদি ফল্ট হচ্ছে অ্যাগেইন এই পার্টিকুলার স্কিমটা কিভাবে অপারেট করবে আমাকে ডিসক্রাইব করো। বা আমি তোমাকে বলতে পারি একটা রিং মেইন সিস্টেম, সিম্পল একটা রিং মেইন সিস্টেম ডিজাইন করো 4টা স্টেশন দিয়ে। 4টা স্টেশন মানে ধরো S1 S2 S3 S4, 4টা স্টেশন দিয়ে। বা আমি তোমার 6টা স্টেশন বললে একই জিনিস হবে। তো যাই হোক, 4টা স্টেশন দিয়ে যদি করতে বলি এরকম 4টা স্টেশন দিয়ে করবা। মাথায় রাখবা অবশ্যই তোমার এখানে ব্রেকারের সংখ্যা কমানো যাবে না, কারণ আলটিমেটলি ব্রেকারটা হচ্ছে কি, আমি তোমাকে বলি এই বাসটাকে বাঁচানোর জন্য একটা ব্রেকার এ এবং জে, আর এই বি আর আইটা হচ্ছে S1, যথাক্রমে S1 আর S4 এর ইনকামিং ফিড, ইনকামিং এর জন্য। অন্যদিকে তোমার এইটা যেটা সি, মানে নর্মাল নর্মাল সিনারিওতে ইনকামিং বলতেছি, সি এবং এইচ সেটা হচ্ছে S4 এর জন্য। তো আইডিয়াটা হচ্ছে S1 এর জন্য বিসি, S4 এর জন্য আইএইচ। ওই যে মনে নাই আমরা যে কোনো যখনই আমরা কোনো একটা কিছুকে প্রোটেক্ট করতে যাইতাম তার সামনে একটা ব্রেকার দিতাম, পিছনে একটা ব্রেকার দিতাম, সেম আইডিয়া। সুতরাং এই জিনিসগুলো যদি ভুল না করো, এবং যদি তুমি সেকেন্ডেরটা ভুল না করো, এবং যদি তুমি অ্যারোর ডিরেকশনটা যদি ভুল না করো, তাহলে ইনশাল্লাহ এটা ইজিলি করতে পারবা। তো মনে রাখার সুবিধার্থে একটা জিনিস বলে দিই, তোমার নর্মালি হচ্ছে যেটা অলওয়েজ হবে, তুমি যখন চিন্তা করবে যে আউটগোয়িংটা, এই যে ধরো জি থেকে S1 এর আউটগোয়িং, খেয়াল করো সি শুরুতে যেটা বলছিলাম সেই পয়েন্টে খেয়াল করলাম, আউটগোয়িং গুলা আউটগোয়িং এর ডিরেকশনে ফল্টের ডিরেকশন। খেয়াল করো তুমি জি থেকে এইভাবে S1 S2 S3 S4 হয়ে আবার জিতে আসবা, তাইলে প্রতিটা ইন্ডিভিজুয়াল স্টেশনের আউটগোয়িংটা কোনটা? S1 এর জন্য আউটগোয়িং হয় সি, তাহলে দেখো আউটগোয়িং যে ডিরেকশন সেই ডিরেকশনেই ফল্টের কারেন্ট। সিমিলারলি S2 এর জন্য ই, সিমিলারলি S3 এর জন্য জি, সিমিলারলি S4 এর জন্য আই। ডিরেকশনটা কোন দিকে? অ্যাগেইন আমরা যেই লুপটা ফলো করেছি সেই লুপ অনুযায়ী। অন্যদিকে এটা কি? আউটগোয়িং গুলা। সিমিলারলি আবার এইবার তুমি এই পাশ থেকে যাও, এবারে তুমি আবার আউটগোয়িং গুলা কভার করো, অ্যাগেন 2 সেকেন্ড, এটা যেহেতু 2.5 এটা 2 সেকেন্ড, 2 সেকেন্ড ধরে সবগুলা তুমি ইজিলি 0.5 সেকেন্ড করে কভার করে ফেলবে, তাহলে দেখবা তোমার কোনোটা বাকি থাকবে না। হোপফুলি যদি আমি তোমাকে একটা রিং মেইন সিস্টেম ডিজাইন করতে বলি তাহলেও তোমরা পারবা। আর অ্যাগেন যদি কনফিউজড হয়ে যাও এই যে বই থেকে দেখে নিও, এগুলো খুব সিম্পল জিনিস আসলে বলে দিচ্ছে, সিম্পল। তাহলে হচ্ছে কি, তাহলে দেখো আমরা স্পেশালি আমাদের বাসের ক্ষেত্রে আমরা যে এর আগে যতটুকু দেখছি তা তো দেখছি, আমরা ডিজাইন ডিজাইন সেটাও দেখছি, কিন্তু এই মুহূর্তে আমাদের এইখান থেকে আমরা দুইটা জিনিস দেখলাম আরো। একটা হচ্ছে তোমার সিম্পল একটা রেডিয়াল ফিডার, এই একটা রেডিয়াল ফিডারটা, অন্যদিকে আরেকটা হচ্ছে যেটা সেটা হচ্ছে আমাদের এই প্যারালাল ফিডারটা।
প্যারালাল ফিডার, এটা স্যারের বইয়ে ভিকে ম্যাথ স্যারের চ্যাপ্টার 23। অন্যদিকে লাস্ট যেটা আমরা দেখছি সেটা হচ্ছে রিং মেইন সিস্টেমটা। এগেইন আমি তোমাদেরকে আরেকটা জিনিস সাজেস্ট করব, যেহেতু খুবই অল্প জিনিস, আসলে খুব বেশি নাই, তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো হচ্ছে যদি তোমরা এই জিনিসগুলো যদি এখনই দেখে ফেলো, যদি পারো যে আজকে যদি একটু দেখে ফেলো, জিনিসগুলো খুবই সিম্পল, লিস্ট তোমার সুবিধাটা কি হবে, তোমার নগদ নগদ কোনো কনফিউশন থাকলে তুমি আমাকে সেটা কালকেই প্রশ্ন করে সেটা জেনে নিতে পারবা যে স্যার এই জায়গাটা এই জিনিসটা করতে পারতেছি না, বা এই জিনিসটা আমি স্ট্রাগল করছি। আর এই জিনিসগুলা সিম্পল বলে হোপফুলি যেগুলো তোমার পরীক্ষার আগে খুব দ্রুত রিভিশন দিতে পারবে এই জিনিসগুলো। কিছু কিছু জিনিস রিভাইজ দিতে তোমার একটু সময় দিতে হবে। আর রিংমেন্ট সিস্টেমে যদি তুমি একবার যদি চোখ বন্ধ করে যদি তুমি আঁকতে পারো, যদি তুমি ডিজাইনটা করতে পারো, পার্টিকুলার এই স্কিম এবং প্যারালাল ফিডারের স্কিম, এই দুইটা স্কিম যদি তুমি ডিজাইন করতে পারো আসলে, তখন তুমি বুঝবা যে আসলে আর কোনো ডিফিকাল্ট কিছু নেই। আচ্ছা, ফাইনালি হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখবো আজকে, সেটা হচ্ছে কারো কোনো কোশ্চেন আছে এগুলো নিয়ে? স্যার একটা প্রশ্ন ছিল। ইয়েস। স্যার আমরা পাইথন স্যারের বইয়ের মধ্যে এই রিং সিস্টেম যেটা পড়ছিলাম, ওইটার সাথে এটার আসলে বেসিক ডিফারেন্স কি, মানে আবার নতুন করে কেন পড়া লাগছে? হ্যাঁ, না, নতুন করে পড়া লাগে নাই। আমরা ওইখানটায় যেটা দেখছিলাম, ওইখানটায় ধরো আমরা দেখছিলাম যে ধরো তোমার বেসিক থিওরি প্রিন্সিপালটা, এখানটায় দুইটা স্কিম দিয়ে উদাহরণ সহ আছে বলে আমি তোমাকে জাস্ট ওই উদাহরণটা দেখাইলাম যে দেখো পার্টিকুলার দুইটা ডিজাইন আছে, তো ডিজাইন গুলো যদি তোমাকে এক্সপ্লেন করতে বলা হয় তাহলে তুমি এই যে নর্মালি এইভাবে এই সিস্টেম ফলো করে ডিজাইন করবা। আমি আসলে যদি বলো, আমি আসলে নতুন কিছু পড়াই নাই, শুধুমাত্র দুইটা মানে ইয়ে দিয়ে একদম মানে তোমার টাইম সহ ইনস্ট্যান্টেনিয়াস এর ইউজ, ডিরেকশনের ইউজ, এই জিনিসগুলো সহ তোমার হচ্ছে বেসিক্যালি ওইটার অ্যাপ্লিকেশন লেভেলের একটা কোশ্চেন আসলে আমরা কভার করছি। মানে ওইটারই স্যার ব্যাখ্যাটা হচ্ছে এরকম, এটা এরকম হইতে পারে ওইরকম কিছু। মানে আমরা সেম জিনিসই পড়েছি, ওইটা ধরো যে দুইটা জিনিস জাস্ট উদাহরণ, এইভাবে চিন্তা করো, আমরা দুইটা উদাহরণ, দুইটা পার্টিকুলার ডিজাইন আমরা আসলে রিভিউ করছি। বুঝে গেছে? জি স্যার। ওকে, গ্রেট। তাহলে আমি আরেকবার জিজ্ঞেস করি, আমাকে কে বলবা, এটা আবার ক্লাস শেষ হওয়ার আগে আরেকবার জিজ্ঞেস করবো। মাসুক, মাসুক তুমি কি আছো? মাসুক, আচ্ছা। মহিবুল হাসান, মহিবুল হাসান, সোয়াদ, স্যার মহিবুল। ওকে, মহিবুল আমাকে একটা জিনিস বলো তো দেখি, আমরা বলেছিলাম যখন আমরা ডিজাইন করব, আমরা ধরো প্যারালাল ফিডারও আমরা ডিজাইন করলাম বা রিং মেইন সিস্টেম ডিজাইন করলাম, সেখানে দুইটা জিনিসের ব্যাপারে স্যার খুবই কেয়ারফুল থাকতে বলেছি, যে এই দুইটা জিনিস যেন আমি দিতে ভুল না করি। সেই দুইটা জিনিস কি কি বলতো? একটা ছিল আমাদের কারেন্টের ডিরেকশনটা দেখানো, যে আমার সেটা ডিরেকশনাল নাকি নন ডিরেকশনাল, এইটা দেখানোর জন্য আমরা অ্যারো ইউজ করতে বলেছি। যদি নন ডিরেকশনাল হয় তখন আমরা অলওয়েজ বলেছি যে সেটা কি হবে, দুই দিকেই অ্যারো সাইন দিব, রাইট? অন্যদিকে যদি আমার ডিরেকশনাল যদি হয় তাহলে আমার কোন দিকে অ্যারো সাইনটা দিই ডিরেকশনাল হলে বলো তো? স্যার বুঝি নাই স্যার, ডিরেকশনাল হলে আবার বলবেন। তোমাকে বললাম যে যখন আমরা ধরো একটা প্রোটেকশন স্কিম আমরা ডিজাইন করব, আমাদের একটা প্যারালাল ফিডার হোক কিংবা আমাদের একটা রিং মেইন সিস্টেম হোক, তখন আমরা বললাম যে দুইটা জিনিস আমাদের ডিজাইন করার সময় খেয়াল রাখতে হবে যেন আমরা ভুল না করি। সে দুইটা জিনিস কি কি ছিল? প্রথমটা ছিল ডিরেকশনটা বোঝানো, আমার রিলেটা কোন দিকে ট্রিপ করলে সে ট্রিপ সিগন্যাল পাঠাবে, সরি কোন দিকে কারেন্ট ফ্লো করলে ট্রিপ সিগন্যাল পাঠাবে সেইটা, স্যার রাইট? মনে পড়ছে? জি, জি স্যার। আচ্ছা, সেখানে অ্যারোটা কে ডিফাইন করে, অ্যারো কোন দিকে হবে এটা কে ডিফাইন করতেছে? এটা স্যার অ্যারো স্যার যেদিকে স্যার কারেন্ট ফ্লো হবে স্যার। যেদিকে কারেন্ট ফ্লো হবে, এইভাবে যেদিকে কারেন্ট ফ্লো হলে কি হবে, ট্রিপ সিগন্যাল পাঠাবে নাকি পাঠাবে না, সেই দিকে অ্যারো। স্যার যেদিকে অ্যারো থাকবে ওইদিকে স্যার ট্রিপ সিগন্যাল পাঠাবে, আর অ্যারো যদি রিভার্স থাকে তাহলে আমরা স্যার এভাবে বলবো না, আমরা এভাবে বলবো না, ওইদিকে ট্রিপ সিগন্যাল পাঠাবে তা না, রিলে তো দেখা যাচ্ছে যে ব্রেকার কাছেই আছে। আমরা বলবো এইভাবে যে ফল্ট কারেন্ট যেই ডিরেকশনে ফ্লো করলে আমরা ট্রিট করাইতে চাবো, ইন আদার ওয়ার্ডস ফল্ট কারেন্ট আমার ইন্টেনশন, যেদিকে ফল্ট কারেন্ট ফ্লো হইলে আমি ট্রিপ সিগন্যাল পাঠাবো
সেই দিকে হচ্ছে অ্যারো সাইনটা দিব। ফল্ট কারেন্ট যেদিকে গেলে ট্রিপ করাইতে চাই সেদিকে অ্যারো সাইন। আচ্ছা, আরেকটা জিনিস বলছিলাম, তাই সেটা কি বলতো, অ্যারো বাদে আরেকটা জিনিস খেয়াল রাখতে বলছিলাম। টাইম স্যার, মানে কত রাইট, সেকেন্ড? আমার যদি ইনস্ট্যান্টেনিয়াস হয় তাহলে আমি ইনস্ট্যান্টেনিয়াস শব্দটা লিখে দিব, বা আমি লিখতে পারি 50 ও/c সেটাও লিখতে পারি। আর আমার যদি ইনস্ট্যান্টেনিয়াস না হয়, যদি টাইম ডিলে থাকে, সেটা আমি করবো। আচ্ছা, লাস্ট একটা কোশ্চেন মহিবুল, দেখি বলো তো, বলতে পারলে তোমাকে আমি 2 মার্কস বোনাস দিব। সেই কোশ্চেনটা হচ্ছে, আমাদের দুইটা ফিডারের ক্ষেত্রেই আমি তোমাকে এক পলক একটু দেখতেও দিব, দেখি বলো তো দেখি, দুইটা প্যারালাল ফিডারের ক্ষেত্রে একটা কমন জিনিস আছে। জেনারেটর থেকে বের হওয়ার পরে সে জেনারেটর সবচেয়ে কাছের যে দুইটা ব্রেকার থাকে, সেই দুইটা ব্রেকারের কিরকম হয় বৈশিষ্ট্য বলো তো দেখি। জেনারেটর থেকে সবচেয়ে অ্যাডজাসেন্ট যে দুইটা ব্রেকার, জেনারেটর থেকে ধর একটা বাসে গেল, সেই বাস থেকে যে বের হওয়া যে ব্রেকার, সেই দুইটা ব্রেকার প্যারালাল ফিডার এবং রিং মেইন ফিডার দুইটাতে একটা কমন ক্যারেক্টারিস্টিক্স আছে, সেটা কি বলতে পারবে? স্যার টাইমটা স্যার হচ্ছে ইয়ে থাকবে আর কি, সেম থাকবে দুই ক্ষেত্রেই। আর হচ্ছে ডিরেকশন, ডিরেকশনটা কি? স্যার ডিরেকশন একই দিকে থাকবে স্যার, মানে ডিরেকশন আর কি একই দিকে? মানে একই রকম থাকবে আর কি। আমি এই আনসার নিব না। একই রকম থাকবে মানে কি, একটু না এক্সপ্লেন একই করো। রকম না ডিরেকশনটা স্যার, সিম্পল অ্যাকচুয়ালি জিনিস। মানে আমি বুঝাতে চাইতেছি ডিরেকশন আর কি ইয়ে থাকবে, ওই মানে ট্রিপ সিগন্যাল পাঠাবে কিনা ওই রকম একটা ইয়ে থাকবে আর কি, মানে মানে না, ওই যে আমি অ্যান্সার নিব না। কেউ কি ওর অ্যান্সারটা বেটার দিতে পারবা? জি স্যার, আমি পারবো স্যার। স্যার নন ডিরেকশনাল হবে। স্যার স্যার দুইটাই বাই ডিরেকশনাল। দুই দিকেই স্যার ডিরেকশন থাকবে স্যার। রাইট, আমি এই অ্যান্সারটা যাচ্ছিলাম, সিম্পল অ্যান্সার। তুমি তো দিতে পারলা না, আমি তখন বলো ওইটাই তো। বলতে যাচ্ছি স্যার, কিন্তু স্যার বুঝাইতে যাচ্ছি। কিন্তু আসলে হ্যাঁ, তুমি যেভাবে বলছো সেভাবে বললে বোঝা যাচ্ছে, বলো অত সিম্পল যে আমার অ্যারোটা দুই দিকেই থাকবে। স্যার আমি এটাই স্যার বুঝাইতে চাচ্ছিলাম স্যার। আমি মেন জিনিস তুমি বুঝাইতে চাচ্ছ, কিন্তু এটা তুমি বুঝাইতে পারছো? বলো, তুমি স্যার বলো। বুঝাইলাম তো স্যার। সিম্পল। না, আমি তোমার আনসার নিব না। দুই দিকে অ্যারো থাকবে, তুমি বলতে পারলা না। আচ্ছা দেখো, আমাদের আছে, আচ্ছা আহ আরেকটা হচ্ছে, এখন আমি কোনটা আছি, স্লাইডে আছি না? কোন স্লাইডটা দেখতেছো তোমরা? ওকে, ঠিক আছে। স্লাইড আচ্ছা দেখো, আমাদের হচ্ছে চাপ্টার, আচ্ছা চাপ্টার 11 একটা চাপ্টার আছে। এটা হচ্ছে তোমাদের হচ্ছে গিয়ে পাইথন কারেন্ট রিলে স্যারের। তো চাপ্টার 11 থেকে সেটা হচ্ছে আমাদের আসলে নিউমেরিক্যাল রিলে জিনিসটা কাভার করছে। তো নিউমেরিক্যাল রিলে মানে হচ্ছে, প্রথমে তোমাদেরকে একটা জিনিস বলে দিই, আমাদের হচ্ছে যেটা আহ, ধরো তোমার একটা রিলে, কিছু রিলে হচ্ছে তোমার, আমরা দেখছি ইলেকট্রোমেকানিক্যাল। সেখানটায় যেটা বেসিক্যালি করে, যে সে তোমার যে ইলেকট্রিক সে যে সিগন্যালটা পাবে, সেটাকে সে আলটিমেটলি একটা মেকানিক্যাল ফোর্সে কনভার্ট করে। ইলেকট্রোমেকানিক্যাল যে রিলে গুলো আমরা যতগুলো দেখেছি, ডিস্কের রিলে গুলা বা শেডেড পোল রিলে, সবগুলো হচ্ছে বলেছি আসলে আলটিমেটলি একটা ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিকে সে একটা ফোর্সে কনভার্ট করতেছে। এরপরে যেটা আসলো আসলে, সেটা হচ্ছে ট্রানজিস্টর এবং থাইরিস্টর বেস। প্রথম যখন একটু ট্রানজিস্টর এবং থাইরিস্টরটা আসা শুরু করলো, তখন হচ্ছে গিয়ে হলো যেটা, যে ট্রানজিস্টর বেসড রিলেটা ইউজ করা শুরু হলো। এখন এই ট্রানজিস্টর বেসড রিলে গুলাকে আসলে নর্মালি দেখা যাচ্ছে আমরা বলতেছি স্ট্যাটিক রিলে। এর পরবর্তীতে গিয়ে আসলে যেটা আসলো ফাইনালি, সেটা হচ্ছে তোমার মাইক্রোপ্রসেসর বেসড রিলে। এখন এই মাইক্রোপ্রসেসর বেসড রিলেটা হচ্ছে আসলে আবার দুই প্রকার। একটা হচ্ছে তোমার এমন একটা রিলে, যেখানটায় হচ্ছে এইভাবে চিন্তা করতে পারো, যে মাইক্রোপ্রসেসর ইউজ করার প্রথম প্রথম আর্লি স্টেজে, এরপরেটা হচ্ছে মাইক্রোপ্রসেসরের ভালো, যখন মাইক্রোপ্রসেসর বেশ ভালো মতো ডেভেলপড হয়ে গেছে, যখন আমরা অনেক রকম কাজ করতে পারছি, আমরা দেখো ধরো ইপিরম পেয়ে গেছি, ইরেজেবল, প্রোগ্রামেবল, রিড অনলি মেমোরি রাইট, যেটা যে আমরা বারবার প্রোগ্রাম করতে পারতেছি, যে ফাইনাল যে স্টেজ সেটা হচ্ছে আর। তাহলে মাইক্রোপ্রসেসরের প্রথমটা যেটা, সেটা হচ্ছে আমরা বলি আসলে অ্যানালগ হাইব্রিড রিলে, বা অনেক সময় বলে সরি ডিজিটাল রিলে। এবং মাইক্রোপ্রসেসরের এন্ডে, মানে যখন মাইক্রোপ্রসেসর ডেভেলপ হয়ে গেছে, আমাদের যখন আমাদের বেশ বেটার পজিশনে চলে গেছি, তখন হচ্ছে আমরা সেটাকে বলতেছি নিউমেরিক্যাল রিলে। পার্থক্যটা কি? আচ্ছা, আরেকটা কথা বলে দিই, পার্থক্যটা আসলে খুবই মানে অনেকে এটাকে পার্থক্যটা মানতে চায় না আসলে, যে এটা একটা পার্থক্য। তারপরে যেহেতু আমাদের সিলেবাস আলাদা আলাদা করে বলতেছে, সেহেতু আমাদের একটু যে প্রচলিত যে পার্থক্যগুলো আছে সেগুলোর মধ্যে থেকে যদি আমরা দেখি, তো ডিজিটাল রিলে যেটা করতেছে সেটা হচ্ছে, দেখো তো ট্রিপ ফাংশনটা সে পাঠানোর জন্য ব্যবহার করেছে অ্যানালগ সিগন্যাল মেজারমেন্ট টেকনিক্স।
কিন্তু আমরা তো বলছি যে সে মাইক্রোপ্রসেসর ইউজ করতেছে, তাহলে তার মাইক্রোপ্রসেসর ইউজ করে সে কি করতেছে? ওই যে টাইমিং যদি তার লাগে যে কত সেকেন্ড পরে পাঠানো লাগবে, তার যদি কোনো কিছু কন্ট্রোল করতে হয়, যে ফর এক্সাম্পল ধরো যে তোমার ধরো আহ, আমি চিপ সিগন্যাল পাঠাচ্ছি বা পাঠাই দিছি, তাহলে আমি যদি কোনো ইন্ডিকেটরের মাধ্যমে ধরো দেখাইতে চাই যে ওকে আমার চিপ সিগন্যাল পাঠানো হয়ে গেছে, বা অন্যান্য এই রিলেভেন্ট যদি কিছু দরকার হয়, এবং অ্যান্সিলারি মানে সেকেন্ডারি মানে সাপ্লিমেন্টারি যদি কোনো লজিক ফাংশন দরকার হয়। তো মেইন কথা যেটা, ডিজিটাল রিলেতে মাইক্রোপ্রসেসর দিয়ে সবকিছু করলেও চিপ সিগন্যালটা পাঠাচ্ছি না, এইটা হচ্ছে ডিজিটাল রিলে। অন্যদিকে আচ্ছা, এবং আরেকটা হচ্ছে যেটা যেটা প্রথমে বলেছি, যেটা হচ্ছে আমার মাইক্রোপ্রসেসরের আর্লি ডেভেলপমেন্টের সময় এটা আমরা ইউজ করতাম আসলে মেইনলি। তখনও হচ্ছে গিয়ে আমাদের প্রসেসিং অ্যাবিলিটি ছিল লিমিটেড, এবং এডিসি যেটা সেটা যেটা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, এটারও আমার স্কোপ ছিল লিমিটেড, এটা আর্লি টাইম। আচ্ছা, ইনদিকে যখন আমার এইগুলো স্পিডটা যখন বেড়ে গেছে, যখন আমরা ফাইনালি ইমপ্রুভ করছি সবকিছুতে, যখন আমরা আসলে মাইক্রোপ্রসেসরের হেল্প নিচ্ছি, তখন আমরা সেটাকে বলছি নিউমেরিক্যাল রিলে বা নিউমেরিক রিলে, যেটা সেটা আলটিমেটলি যেটা করতেছে সেটা হচ্ছে বেসিক্যালি আমার ইলেকট্রিক কোয়ান্টিটি যেটা আছে সবগুলোকে আসলে একটা ডিজিটে রূপান্তরিত করছে, একটা একটা ভ্যালু দিচ্ছে। সুতরাং যত ইলেকট্রিক কোয়ান্টিটি আছে সবগুলোকে সে একটা নিউমেরিক ভ্যালু দিচ্ছে। তো এটা দেখা, সেটা আলটিমেটলি যেটা করতেছে, আমার ইনকামিং অ্যানালগ সিগন্যাল যেটা ছিল সেটাকে সে বাইনারিতে কনভার্ট করতেছে, তারপর মাইক্রোপ্রসেসরের কাছে পাস করে দেয়, যেখান থেকে তোমার সে একটা অ্যাগেন মেজারমেন্ট করবে যে আমার এটা কি থ্রেশহোল্ড ভ্যালু চাইতে বেশি না কম। যদি বেশি হয় তাহলে সেই অনুযায়ী অ্যাকশন নেবে, যদি কম হয় তাহলে সেই অনুযায়ী অ্যাকশন নেবে। এবং ডেফিনেটলি আমরা এগুলো যেটা করতে পারি, আমরা প্রোগ্রাম করতে পারি এগুলো। আমরা যদি ফার্দার যদি আমরা অন্য কিছু সেট করতে চাই তাহলে আমরা সেইভাবে সেট করতে পারি। ইয়ার ক্ষেত্রে যেটা করতে হইতো আসলে ডিজিটাল রিলের ক্ষেত্রে, সেটা হচ্ছে ওই সময় যেটা করতে হইতো তোমার হার্ডওয়্যারই চেঞ্জ করতে হইতো। অর্থাৎ তুমি যদি অন্য ডিফারেন্ট প্রোগ্রাম চাও তাহলে ডিফারেন্ট হার্ডওয়্যার নিতে হতো। কিন্তু আমরা নিউমেরিক রিলে বলতে সেটা বুঝবো যে আমার আসলে হার্ডওয়্যারটা চেঞ্জ করা লাগবে না, আমার সফটওয়্যারটা চেঞ্জ করলেই হচ্ছে, বা সফটওয়্যারে কিছু এডিট করলেই হচ্ছে, বা সেইভাবে আমরা যদি আমাদের যে ফাংশন গুলো দেওয়ার অ্যাড করা সেগুলো অ্যাড করে দিলেই হচ্ছে। সো হার্ডওয়্যারটা চেঞ্জ করা লাগছে না। তো এটা আগেই বলছি, দেখো ইলেকট্রোমেকানিক্যাল যেটা ছিল ইলেকট্রিক কোয়ান্টিটিকে নিচ্ছে মেকানিক্যাল ফোর্সে, অন্য আরেকটা মেকানিক্যাল ফোর্সের সাথে কম্পেয়ার করে সেটাকে সে কি করে, চিপ সিগন্যাল পাঠায়, রাইট? যেমন যদি আমার স্প্রিং যেভাবে ধরে রাখছে তার চাইতে বেশি পরিমাণ যদি আমার টর্ক যদি হয়, তখন হচ্ছে চিপ সিগন্যাল পাঠাচ্ছে। ওই রকম সেটাই বলতেছে কম্পেয়ার উইথ অ্যানাদার মেকানিক্যাল ফোর্স। নিউমেরিক্যালের ক্ষেত্রে যেটা ফাইনাল, যেটা সব ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি হচ্ছে নাম্বারে, আর কম্পেয়ার করতেছে আরেকটা নাম্বারের সাথে, ইন বিটুইনটা হচ্ছে সলিড স্টেট প্রেডিক্টিভ। আচ্ছা, এরপরে এটা, আচ্ছা এরপরে যেটা সেটা হচ্ছে আমাদের, আমরা একটু বইয়ে যাই, আমরা আসলে কি দেখবো সেটা দেখি। এটা হচ্ছে চ্যাপ্টার 11, ওকে? তো এইখানটায় যেটা দেখো, আমাদের প্রথমে বেসিক কিছু কথাবার্তা আমরা অলরেডি বলে ফেলছি আসলে, যে আমাদের আসলে কি ধরনের কোনটা লাগে, ডিজিটাল রিলে বা মাইক্রোপ্রসেসর বেস ইত্যাদি ইত্যাদি। এখন হচ্ছে আমরা একটা ব্লক ডায়াগ্রাম দেখবো, নিউমেরিক্যাল রিলের একটা ব্লক ডায়াগ্রাম। তো এই ব্লক ডায়াগ্রামটা আসলে ঠিক টিপিক্যাল ব্লক ডায়াগ্রাম না। তো প্রথমে দেখো, খেয়াল করো, আসলে ওরা যেটা বোঝাচ্ছে, তোমরা ফোকাস করো পাওয়ার সিস্টেমটা। তো দেখো পাওয়ার সিস্টেম থেকে সিটিপিটির মাধ্যমে সে সিগন্যাল নিচ্ছে, সিগন্যাল মানে সে ভ্যালুটাই নিচ্ছে, তাহলে অ্যানালগ সিগন্যাল ফ্রম সিটিপিটি, এই জিনিসটা পাওয়ার সিস্টেম থেকে বেরোচ্ছে। আরেকটা জিনিস খেয়াল করো, পাওয়ার সিস্টেমে যেটা যাচ্ছে সেটা হচ্ছে একটা চিপ সিগন্যাল। কে পাঠাচ্ছে? সেটা একটা মাইক্রোপ্রসেসর থেকে পাঠাচ্ছে। আর পাওয়ার সিস্টেম থেকে কি নিচ্ছে সেটা হচ্ছে সিটিপিটি। তো তুমি যদি খেয়াল করো, আলটিমেটলি যে ব্রেকারে যে চিপ সিগন্যাল পাঠানোটা, সেই ব্রেকারে চিপ সিগন্যাল পাঠানো, সেই ব্রেকারটা হচ্ছে পাওয়ার সিস্টেমের পার্ট। অন্যদিকে সিটিপিটি যেটা, সেই সিটিপিটিটাও পাওয়ার সিস্টেমের পার্ট। সেখান থেকে আমরা নিচ্ছি একটা সিগন্যাল, আর চিপ সিগন্যাল আমরা ব্রেকারে পাঠাচ্ছি। তাহলে ইন বিটুইন যে সিস্টেমটা, এই যে এখান থেকে শুরু করে আলটিমেটলি চিপ সিগন্যাল পাঠানো মাইক্রোপ্রসেসর পর্যন্ত, এই টোটাল জিনিসটা হচ্ছে আসলে আমার নিউমেরিক্যাল রিলের আমার পার্ট। তাহলে দেখো এখানটা কি আছে। অবভিয়াসলি আমি অ্যানালগ সিগন্যাল নিচ্ছি। এখন অ্যানালগ সিগন্যাল নেওয়ার পর আমরা যেটা করবো, আসলে অ্যান্টি অ্যালাইজিং ফিল্টার ইউজ করবো। অ্যান্টি অ্যালাইজিং ফিল্টার কেন ইউজ করবো? আমরা অ্যান্টি অ্যালাইজিং ফিল্টার যদি ইউজ না করতাম তাহলে যেটা হইতো, সেটা কি হইতো, ওই যে নাইক্রোস থিওরেম তোমাদের নিশ্চয়ই মনে আছে, যে যদি আমরা যেই যেই সিগন্যালটাকে আমরা ডিজিটালে কনভার্ট করতে চাই, তাহলে আমরা যেইগুলা যেই স্যাম্পল গুলা নিতে হবে, সেই স্যাম্পলিং যে ফ্রিকোয়েন্সিটা, সেই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা অবশ্যই আমার যেই সিগন্যালটাকে আমি কনভার্ট করতেছি, প্যারেন্ট সিগন্যাল যদি সেটাকে বলি,
প্যারেন্ট সিগন্যালের কমপক্ষে ডাবল হইতে হবে, তাই সুতরাং এটার জন্য আমরা এই ফিল্টারটা ইউজ করব। আচ্ছা, এরপরে স্যাম্পল অ্যান্ড হোল্ড সার্কিট। স্যাম্পল অ্যান্ড হোল্ড হচ্ছে এরকম যে ফর এক্সাম্পল সে যখন ভ্যালুটা যে নিচ্ছে সে তো কন্টিনিউয়াসলি 50 হার্টজ, ধরো আমার সেকেন্ডে 50টা সাইকেল আমি পাচ্ছি, তাহলে এখন এই যে 50টা সাইকেল, প্রতিটা সাইকেলের ভ্যালু তো সে নিতে পারবে না। তাহলে স্যাম্পল অ্যান্ড হোল্ড সার্কিট অ্যাগেন এটাও তোমরা কমিউনিকেশনে ধরনের পড়ে আসছে। আলটিমেটলি যেটা করে সেটা কি করে, সে যেই ভ্যালুটা নিয়ে কাজ করবে সেই ভ্যালুটাকে সে হোল্ড করে রাখে। আসলে এটা যেটা হয়, ধরো আমার 3টা ফেজ আছে, তাহলে 3টা ফেজেরই এট এ টাইম 3টা ভ্যালুকে সে হোল্ড করে রাখবে, যেন ওই 3টা পার্টিকুলার ভ্যালুটাকে স্যাম্পল হিসাবে নেয়। এর পরবর্তীতে আবারও সে একটা নির্দিষ্ট ইন্টারভালে পরের ভ্যালু গুলা নিবে, হোল্ড করে রাখবে। এট এ টাইম সে 3টার ভ্যালু হোল্ড করে রাখতেছে, যেটা নেওয়ার কথা, যে ভ্যালুটা নিয়ে কাজ করার কথা সেই ভ্যালুটা নিয়ে কাজ করবে। ফাইনালি এই সবগুলা ইনপুট আমি পাঠাবো মাল্টিপ্লেক্সারে, এবং মাল্টিপ্লেক্সার জানো যে মাল্টিপ্লেক্সার অনেকগুলো ইনপুট নেয়, নিয়ে এসে যে আউটপুটটা যেটা যে কোনো একটা পাথে সে আউটপুটটাকে পাঠায় দেয়। আচ্ছা, মাল্টিপ্লেক্সার আলটিমেটলি যেটা পাঠাবে সেটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে এ টু ডি কনভার্টার, আসলে এডিসি টাইপ অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারে পাঠাবে। আর অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারে যখন মাইক্রোপ্রসেসর একটা অর্ডার দিবে যে কনভার্ট করো, সে তো মাল্টিপ্লেক্সার থেকে পাচ্ছে, কিন্তু যখন গিয়ে মাইক্রোপ্রসেসর বলবে যে ওকে তুমি কনভার্ট করো, তখন সে যদি এদিক দিয়ে ডেটা পাঠাবে, এই যে ডেটা সিগন্যালটা, অন্যদিকে তোমার এন্ড অফ কনভার্সন যেটা, সেই এন্ড অফ কনভার্সনটা হচ্ছে কি, যখন তার ডেটা পাঠানো শেষ হয়ে যাবে তখন সে একটা সিগন্যাল পাঠাবে যে আমার ডাটা পাঠানো শেষ। তাহলে জাস্ট খালি যদি তোমরা এডিসি এবং মাইক্রোপ্রসেসরের পার্টটা এই দুইটার মধ্যে যদি তুমি কম্পেয়ার করো, একটা চাঙ্ক হিসাবে মাথায় রাখবা, এডিসি এবং মাইক্রোপ্রসেসরটা একটা চাঙ্ক। এদের রিলেশনশিপটা কি, মাইক্রোপ্রসেসর থেকে একটা অর্ডার আসবে, কনভার্সনের একটা অর্ডার, যে তুমি অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করা শুরু করো। এরপরে এই এডিসি থেকে মাইক্রোপ্রসেসরের এই ডেটা গুলো পাঠানোর জন্য আসলে একটা পাথ থাকবে আমার। তাহলে সেই ডেটা পাঠাবে কোন দিক দিয়ে, এই যে এদিক দিয়ে। অন্যদিকে সে যতক্ষণ পর্যন্ত ডেটা পাঠাইলো ততক্ষণ পর্যন্ত ডেটা পাঠাইলোই, যখন তার একটা ডেটা পাঠানো শেষ তখন গিয়ে সে একটা সিগন্যাল পাঠাবে যে এইটুকু হচ্ছে আমার একটা পার্ট কনভার্ট করা শেষ, এইটুকু মিলে একটা। তাহলে মাইক্রোপ্রসেসর এবং এডিসির মধ্যে যেটা, সেটা হচ্ছে টোটাল তিনটা লিঙ্ক থাকবে তোমার। একটা হচ্ছে কমান্ড, একটা হচ্ছে এন্ড অফ কনভার্সন, আর একটা হচ্ছে আমার যে ডেটাটা পাঠাচ্ছে সেই ডেটাটা। মাইক্রোপ্রসেসর কি খালি এটাই করবে না, মাইক্রোপ্রসেসর আরেকটা হচ্ছে মাল্টিপ্লেক্সারকে সে পাঠাবে, যে কোন চ্যানেলে গিয়ে সে তোমার পাঠাবে, কোন ডেটাটা পাঠাবে, কোন ডেটাটা কখন পাঠাবে, কার ডেটাটা সে পাঠাচ্ছে, সেই কমান্ডটাও সে দিচ্ছে, সেইটা হলো মাল্টিপ্লেক্সারকে দিচ্ছে। আরেকটা যেটা করতেছে সেটা হচ্ছে স্যাম্পলিং করার জন্য সে বলে দিচ্ছে যে আমার ফর এক্সাম্পল আমরা যদি আমাদের এক্সপিরিয়েন্স থেকে দেখি যে আমার আসলে স্যাম্পলিংটা বাড়াইতে হবে বা স্যাম্পলিংটা কমাইতে হবে, বা স্যাম্পলিং কোনো কারণে যদি আমি যেটা মনে করি, তাহলে সেই যে স্যাম্পলিংটা যে করবো সেটার যে আমার রিকোয়ারমেন্টটা, সেটা আমি এই যে S&H সার্কিটটায় পাঠিয়ে দিব। তাহলে মাইক্রোপ্রসেসর ডিল করতেছে এডিসির সাথে, মাইক্রোপ্রসেসর ডিল করতেছে মাল্টিপ্লেক্সের সাথে, মাইক্রোপ্রসেসর ডিল করতেছে S&H সার্কিটের সাথে। এই তিনটা সার্কিটেই আলটিমেটলি সে কমান্ড দিয়ে দিচ্ছে যে কিভাবে কখন কাজ করতে হবে। অন্যদিকে মাইক্রোপ্রসেসর যে ইনপুট নিচ্ছে সেটা শুধুমাত্র এডিসি থেকেই নিচ্ছে সে। আচ্ছা, আর এই যে এখানটায় যেটা দেখতেছো আসলে যে অ্যালগোরিদম যে তিনটা আছে, এটা হচ্ছে আসলে ওই যে যেটা বলছিলাম যে যদি আমার পার্টিকুলার যে অ্যালগোরিদম আমার ইউজ করা লাগবে সেই অ্যালগোরিদম আমি ইউজ করবো, এটা বোঝানোর জন্য এটা দিচ্ছে। ফাইনালি মাইক্রোপ্রসেসর ডিসিশন নিবে যে সে ঠিক সিগন্যাল পাঠাবে কি পাঠাবে না। তাহলে এটা হচ্ছে আমার নিউমেরিক্যাল রিলে ব্লক ডায়াগ্রামটা। কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, যেহেতু কোনো, ধরে নিচ্ছি যে কোনো কনফিউশন নাই, আমরা প্রায় শেষ, সমস্যা নাই, আর বেশিক্ষণ ধরে রাখবো না তোমাদেরকে। স্যাম্পলিং থিওরামটা জাস্ট একটু দেখো, যে জিনিসটা আসলে তোমরা অলরেডি জানো, অনেকবার পড়ছো, সেখানটায় কিছু জিনিস আছে, তো এইটা একটু পড়ো, যে জাস্ট এই যে এইটুকু জিনিস এখানটায় বলে দিই আমি। যদি স্যাম্পলিংটা মিনিমাম, এটাই বলতেছে যে মিনিমাম হইতে হবে, আমি যে সিগন্যালটাকে স্যাম্পলিং করব সেই সিগন্যালটার ফ্রিকোয়েন্সি ডাবল হইতে হবে অ্যাটলিস্ট, এই জন্যই গ্রেটার দেন অর ইকুয়াল। তো মিনিমামটা যেটা সেটা অ্যাটলিস্ট ইকুয়াল হইতে হবে, ডাবলের ইকুয়াল। এখন এটা কখন, যদি আমার সিগন্যালটা শুধু একটা ফ্রিকোয়েন্সির হয়। ধরো আমার সিগন্যালটায় অনেকগুলা মিক্সচার আছে, ধরো কিছু ডিসি হারমোনিক আছে, সরি কিছু ডিসি অফসেট আছে, কিছু হারমোনিক্স আছে। সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে যতগুলো আছে তার মধ্যে যেটা হাইয়েস্ট সেইটা। তাহলে ধরো এখানে এই সিগন্যালে এই যে ম্যাক্স, এই ম্যাক্স মানে বোঝাচ্ছে আমার এই সিগন্যালে অনেকগুলো কম্পোনেন্ট আছে, ফান্ডামেন্টাল আছে, হারমোনিক্স আছে, মেবি ডিসি অফসেটও আছে, সেগুলোর মধ্যে যেইটার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি সেইটা ডাবল। তাহলে অ্যালাইজিং এর সংজ্ঞাটা এবং নাইকুয়েস্ট ফ্রিকোয়েন্সি যেটা আসলে কত হয় সেই অনুযায়ী, এটা প্রুফটা না,
সেটা জাস্ট যদি আমার একটা পার্টিকুলার সিগন্যালের ক্ষেত্রে কিরকম হয় সেটা দেখানোর জন্য এগেন শর্ট কোশ্চেন হিসাবে এই জিনিসটা পড়ে নিতে হবে তোমাদের। আচ্ছা, এখানে মিনিমাম স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির বিষয়টা দেখো। যদি আমার সিগন্যাল স্পেকট্রামটা এখানটায় বলে দিই, ওইটা হচ্ছে এরকম যে তোমার এইখানে এক্স অ্যাক্সিস বরাবর যেটা সেটা ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে, এক্স অ্যাক্সিস বরাবর দেখাচ্ছে ফ্রিকোয়েন্সিটা। এখন ধরো আমার ফিল্টারটা এরকম, আমরা বলছিলাম যে প্রথমে আমার যে তোমরা যদি এই ফিগারটা খেয়াল করো আরেকবার, আমি শুরুতেই করছিলাম যেটা সেটা হচ্ছে কি আমি একটা অ্যান্টি অ্যালার্জিং ফিল্টার ইউজ করছিলাম, রাইট? অ্যান্টি অ্যালার্জিং ফিল্টার। এখন এই ফিল্টারটা তো আমার যেটা আছে সেটা যদি নর্মালি হচ্ছে আমার একটা এই যে এই জায়গায় একটা লো পাস ফিল্টার আছে, কিন্তু এই ফিল্টারটা এখানটা যেটা দেখো এগেন তোমরা যেটা বুঝতেছো এটা আইডিয়াল, রাইট? যে ঠিক এই ফ্রিকোয়েন্সিতেই কাটছে, এইটুকু ফ্রিকোয়েন্সিতেই সে সবকিছু কভার করে ফেলতে পারতেছে। আচ্ছা, ধরে নিচ্ছি যদি এই ধরনের কেস হয় সেক্ষেত্রে যেটা হবে আমরা যেটা নিচ্ছি এগেন তার দ্বিগুণ। তাহলে ধরো 0 থেকে WM যেটা, এটা যদি ধরো তোমার ধরো 1 সেন্টিমিটার যদি হয় কথার কথা, তাহলে স্কেলিং এর ক্ষেত্রে আকার ক্ষেত্রে এটা যতটুকু তার মোটামুটি সেম 2WM। তুমি ফ্রি হ্যান্ডে আঁকলেও কোনো সমস্যা নাই, যতক্ষণ পর্যন্ত তুমি এটা লিখে দিচ্ছ যে এইটা যেটা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যেটা, সেটা তুমি এইখানে যে স্পেকট্রামের যে সিগন্যালটা দিছো তার ডাবল, এইটা যতক্ষণ পর্যন্ত লিখে দিবা ততক্ষণ পর্যন্ত ফ্রি হ্যান্ডেই আঁকবা। এসব নিয়ে স্কেলে এটা 5 ইঞ্চি এটা 10 ইঞ্চি করার এসব নিয়ে টেনশন নেওয়ার দরকার নেই। তো অ্যাগেন এটা হচ্ছে কি যখন আইডিয়াল কেসে, রাইট? আমার সিগন্যাল স্পেকট্রাম যদি এরকম হয়, আমার অ্যালাউয়েবল স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি শুরুই হইতে হবে এটা, তার মানে স্যাম্পলিংটা শুরু করবে এর সাথে বেশি ফ্রিকোয়েন্সিতে। অ্যাগেন এটা ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে, এক্স অ্যাক্সিস এর ফ্রিকোয়েন্সিটা, আর এটা হচ্ছে যে সিগন্যালটাকে আমি ইয়ে করব সেইটা থেকে পাচ্ছি আমি প্রাথমিক, আর এটা হচ্ছে আমার স্যাম্পলিং এর ফ্রিকোয়েন্সি। কিন্তু আমার অ্যাকচুয়ালি যেটা হয় সেটা কিন্তু ধরো আমরা জানি যে আসলে এটা 0.77 নিয়ে কাজ করে, কিন্তু এইটা যেটা সেটা হচ্ছে কি আমার এটা হচ্ছে ধরো এখন আমার আইডিয়াল সিনারিওটা না, অ্যাকচুয়াল সিনারিওটা এই যে এটা। তো অ্যাকচুয়াল সিনারিওটাতে স্পেকট্রামটা নরমালি আসলে আইডিয়াল আছে একটু বেশি হবে। তোমাকে যদি প্র্যাকটিক্যাল লিমিট দেখাইতে হয় তাহলে এখানে যেরকম আইডিয়ালটা দেখাই দিচ্ছে এরকম অ্যাপ্রক্সিমেটলি এই যে এরকম একটা জায়গায় 0.7% যেটা 70.7% এই এখানটা তুমি দেখাই দিবা আইডিয়াল টুকু, আর এটা শেপ এটা WM। এখন তোমার কম্পেয়ার যেহেতু করতেছো আইডিয়ালটা আগে কতটুকু এটা ডাবল, আর প্র্যাকটিক্যালের ক্ষেত্রে এটা WM প্রাইম যেটা তাহলে এটা দ্বিগুণ, তাহলে মিনিমাম হচ্ছে অ্যালাউয়েবল স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা এটা। সুতরাং ফ্রিকোয়েন্সি রেসপেক্টে যদি তোমাকে এটা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা কতটুকু করতে হবে এটা যদি তোমাকে দেখাইতে বলে তখন তুমি অবশ্যই এটা দেখাবে। আচ্ছা, এখন এখানটায় যেটা অ্যাকচুয়ালি ফর দ্য রেকর্ড আসলে বাস্তবে যেটা করে সেটা কখনোই এটা ডাবল রাখে না, ডাবলের চাইতেও বেশি রাখে, ঠিক আছে? কারণ এটা আসলে একদম 100%লি কাভার করতে পারে না, একদম ফিক্স রাখা সম্ভব হয় না। তো ওরা এই জায়গায় কোনো মার্জিন রাখে না। ফর এক্সাম্পল যদি এটা 100 হার্জ হয় ধরো সাপোজ, তাহলে এটা ওরা 200 হার্জ না, ওরা দেখা যাচ্ছে যে মিনিমাম হয়তো 250 হার্জ থেকে শুরু করছে স্যাম্পলিংটা। আচ্ছা, এখানটায় আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে তোমাদেরকে আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যখন আমরা এই যে যখন ফিল্ট্রেশনটা আমরা যখন করব, আমরা বিভিন্ন টাইপের ফিল্টার ইউজ করে এই যাচাইটা যেটা সেটা হচ্ছে কি আমার ওভার কারেন্ট প্রোটেকশনের ক্ষেত্রে আমাদের আসলে নিউমেরিক্যালের ক্ষেত্রে নিউমেরিক্যাল ওভার কারেন্ট প্রোটেকশন যেটা, সেটা আসলে আমাদের যেটা স্ক্রিনটায় সেই স্ক্রিনটা যখন আমার সেট হয়ে যাবে সেই স্ক্রিনটা কিভাবে কাজ করবে সেটা, এটা হচ্ছে ফ্লো চার্ট। তাহলে এই ফ্লো চার্টটা খেয়াল করো। আচ্ছা, একটা জিনিস বলে দিই, ফ্লো চার্টটা আমি আমাদের খুব বেশি কিছু নয়, শুধু দুইটা জিনিস মাথায় রাখবা। একটা হচ্ছে স্টার্টটা হচ্ছে অলওয়েজ শেপটা এই যে এরকম হয়, স্টার্টের শেপটা এই যে এরকম হবে, এবং স্টপের শেপটা হচ্ছে এই যে এরকম অলমোস্ট সার্কেল টাইপের, আর ডিসিশনের শেপটা হচ্ছে ডায়মন্ড। যখন ফ্লো চার্ট বলে ডিসিশনের যেটা ইয়েস নো ডিসিশনেরটা হচ্ছে ডায়মন্ড, স্টার্টেরটা হচ্ছে যে এরকম টাইপের একটা স্টার্ট লম্বা বাটন টাইপের, অন্যদিকে স্টপেরটা হচ্ছে অলমোস্ট সার্কেল টাইপের। তো তুমি যদি এই স্টার্ট এবং স্টপ এইটায় আশা করি খুব একটা কনফিউজ হবে না। ডিসিশনেরটা স্পেশালি খেয়াল রাখো যে ইয়েস নো ডিসিশন মেকিং যতগুলো থাকবে সবগুলো তুমি ডায়মন্ড শেপ ইউজ করবে। আচ্ছা, এখন আসলে দেখো আমাদের আসলে ওভার কারেন্টের যে সিস্টেমটা যেটা নিউমেরিক্যাল রিলে যেটা কাজ করবে, সে আসলে এটা খুবই সিম্পল একটা স্কিম করে একটু ভেঙে ভেঙে দেখাচ্ছে। আলটিমেটলি ফার্স্টে যেটা করবে সবগুলা ডেটা সে রিচ করবে, যে আমি যেই রিলেটা ইউজ দিতেছি সেটা ক্যারেক্টারিস্টিক্সটা কি, সেটার মধ্যে কি কি আছে, কোন কোন ক্যারেক্টারিস্টিক্স কাজ করবে, অলমোস্ট লাইক সে নিজেকে জানার মতো। তাহলে সে সবগুলা আমার যেইটার যত ক্যারেক্টারিস্টিক্স আছে সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো আগে সে জানে নিবে, যে আমার এটা কি ডিটিওসি,
নাকি আমার হচ্ছে আইডিএমটি, নাকি এক্সট্রিম ইনভার্স অর হোয়াট এভার কাস্টম ক্যারেক্টারিস্টিক্স। এরপরে আমার প্লাগ সেটিং জানা লাগবে, সে প্লাগ সেটিংটা রিড করবে। টাইম সেটিং জানা লাগবে, যদি আমার ডেফিনিট টাইম ওভার কারেন্ট রিলে হয় তাহলে স্পেশালি সেক্ষেত্রে টাইম সেটিংটা রিড করা লাগবে। মাল্টিপ্লাস সেটিং। সো দেখো, রিলের নিজেকে জানা বলতে যা যা বুঝায় দেখো সবগুলো সম্পর্কে সে প্রথমে জেনে যাবে। এখন সে রেডি কি করতে? এখন সে রেডি যে আমার স্যাম্পলিংটা করে ডিসিশন নেওয়ার জন্য সে অন্য জায়গায় পাঠাবে। তাহলে এখন সে স্যাম্পল পড়বে। স্যাম্পলটা পড়বে কোথেকে বলো তো? আলটিমেটলি এই স্যাম্পলটা আসবে আসলে তোমার ওই যে সিটিপিটি থেকে যেই তোমার যেই ভ্যালুগুলো আসার কথা, সেই ভ্যালুগুলো, এটা হচ্ছে স্যাম্পলিং। আচ্ছা, স্যাম্পল করার পরে সে যেটা করবে, সে হচ্ছে কি বলে আরএমএস ভ্যালুতে কনভার্ট করবে। এই আরএমএস ভ্যালুতে কনভার্ট করার অনেকগুলো ওয়ে আছে, যে কোনো একটা মেথড ইউজিং সুইটেবল মেথড। এটা তোমার এটাই লিখতে হবে তা না, কারণ সবগুলো এটাই যে করবে তা না। অনেকগুলো মেথড আছে, তার মধ্যে তুমি ইউজিং সুইটেবল মেথড। ওকে, আরএমএস ভ্যালু অফ দ্য ফান্ডামেন্টাল। আচ্ছা, এখন এই যে আরএমএস ভ্যালু যেটা, সেটা কি পিকআপের চেয়ে বেশি? ধরো না, পিকআপের চেয়ে বেশি না। ওকে ফাইন, সে কি করবে? ওকে, নেক্সট স্যাম্পলটা পাঠাও। মানে এইভাবে চিন্তা করো, সে প্রথম সেকেন্ডের ডেটা নিচ্ছে, ডেটা নিয়ে সে কম্পেয়ার করতেছে। বেশি হইলে যদি ধরতেছে নো, ওকে, তাহলে সে আবার পরের স্যাম্পল পাঠাও। এবার ধরো সে বেশি বললাম, ওকে, তাহলে এইবার দেখো, এইবার সে যখন যেটা দেখবে সেটা হচ্ছে আমার টাইম ডিলেটা দেখবে, যে আমার টাইম ডিলেটা কতটুকু আছে, আমার টাইম ডিলেটা মানে বেসিক্যালি আলটিমেটলি অপারেশন টাইম কতটুকু পর্যন্ত। ধরো অপারেশন টাইম আমি বাড়ানোর জন্য মানে বোঝানোর জন্য একটু এক্সাজারেট করে বলতেছি, সাপোজ 5 সেকেন্ড। তাহলে এইটা বেশি হয়েছে, পিকআপ ভ্যালু ক্রস করছে। এখন কি 5 সেকেন্ড পর্যন্ত ওয়েট করতে বলছে? সে চেক করে দেখলো, তারপরে সে এখন 5 সেকেন্ড ওয়েট করবে। 5 সেকেন্ডের পরে সে আবার স্যাম্পল পড়বে। স্যাম্পল পরে কি দেখবে? আবার সে পিকআপের চাইতে বেশি। যদি বেশি হয় তখন সে ট্রিপ সিগন্যাল পাঠিয়ে দিবে, না হলে আলটিমেটলি এটা করবে। এখানটায় যেটা আসলে ইউজুয়ালি স্টুডেন্টরা ভুলে যায়, নর্মালি ওদের আসলে সবকিছু মনে থাকে জেনারেলি। আসলে এই সিম্বল গুলো নিয়েও দেখছি যে খুব একটা সমস্যা হয় না, কিন্তু রিভিশনের ক্ষেত্রে একটা জায়গায় ওরা কনফিউজ হয়, সেটা হচ্ছে গিয়ে এই যে আরএমএস ভ্যালুটা, ফান্ডামেন্টাল আরএমএস ভ্যালুটা বের করার ক্ষেত্রে, যে ফাইন্ড দ্য আরএমএস ভ্যালু। স্যাম্পলিং করার পরে সে কম্পেয়ারের আগে আসলে যে আরএমএস ভ্যালু যেটা, সেই আরএমএস ভ্যালুটা নিয়ে সে কাজ করবে, আরএমএস ভ্যালুটা নিয়ে কাজ করবে। এখন এটা আসলে কি সবগুলো কি আরএমএস ভ্যালু নিয়েই কাজ করে? এগেন এটা এক এক মানে তোমার ডিজাইনের উপরে বেস করে, প্রায়োরিটির উপর বেস করে তুমি কিভাবে কোনটা নিয়ে কাজ করতে চাচ্ছ তার উপর ডিপেন্ড করে হয়তো অনেক সময় চেঞ্জ হতে পারে। কিন্তু আমরা এই পার্টিকুলার কেসে আমরা এটা মেনশন করে দিব। এটা কেন মেনশন করে দিব? আমার এটা জানা ইম্পর্টেন্ট যে আমি কোন ভ্যালুটা নিয়ে কাজ করতেছি। তুমি যে স্যাম্পলটা নিচ্ছ, এই স্যাম্পলটা ইনস্ট্যান্টেনিয়াস স্যাম্পল, সে প্রতিটা মোমেন্টে স্যাম্পল নিচ্ছে। একটা সেকেন্ডে 50 বার 50টা সাইকেল আসছে আমার। 50টা সাইকেলে আমি যেভাবে বলে দিছি, সেই তত মিলি সেকেন্ড পর পর বা মাইক্রোসেকেন্ড পর পর সে ডেটা নিচ্ছে। তাহলে এই যে ডেটাটা, এই ডেটাটা কি ডেটা? এটা ইনস্ট্যান্টেনিয়াস ডেটা। তাহলে এই ইনস্ট্যান্টেনিয়াস ডেটাটা নিয়ে তো সে কাজ করবে না, কারণ ইনস্ট্যান্টেনিয়াস ডেটা আমরা যে পিক ভ্যালু তো অনেক বেশি হবে, আবার অন্য সময় জিরোতে থাকবে। তাহলে আমার স্যাম্পল গুলাকে নিয়ে সেটাকে আমার কোনো না কোনো একটা মানদণ্ডের সাথে কম্পেয়ার করতে হবে। সেটা মেবি পিকআপ ভ্যালু, সরি পিক ভ্যালু, অথবা মেবি আরএমএস ভ্যালু। জেনারেলি স্পিকিং আমরা আরএমএস ভ্যালুটা নিয়ে কাজ করি বলে আমরা ডিফাইন করে দিচ্ছি এই ক্ষেত্রে যে আমরা ফাইন্ড দ্য আরএমএস ভ্যালু। তুমি যদি এই জায়গায় এটা ডিফাইন না করো তখন একটা মুশকিল আছে। মুশকিলটা হচ্ছে, তার মানে তুমি বুঝাইতে চাচ্ছ বা যে পয়েন্টটা তুমি মিস করছো সেটা হচ্ছে আমার ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুটাকে আরএমএস এ কনভার্সনের বিষয়টা তুমি অমিট করে দিচ্ছ, যে আমার এই ভ্যালুটা সে ইনস্ট্যান্টেনিয়াস নিচ্ছে, কিন্তু সে কম্পেয়ার করতেছে কার সাথে কম্পেয়ার করতেছে আমরা বুঝতেছিও না, কারণ আই পিক আপ যেটা সেটাও তো নর্মালি একটা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুর উপর বেস করে থাকবে না। সুতরাং এই পার্টিকুলার ব্লক ডায়াগ্রাম ফ্লো চার্ট, এই পার্টিকুলার ফ্লো চার্টটায় এটা দেখো সিম্পল একটা নিউমেরিক্যাল ওভার কারেন্ট রিলে অ্যালগরিদম ফ্লো চার্ট। তাহলে এই ফ্লো চার্টটার ক্ষেত্রে এই জিনিসটা যে স্যাম্পলিং রিড করার পরে ওই স্যাম্পলটা থেকে আরএমএস ভ্যালুটা বের করাটা আমার ইম্পর্টেন্ট, এটা যেন আমরা ভুল না করি। তাহলে এই কথাটা বুঝা গেছে? বুঝা গেছে? ওকে, আমাদের লাস্ট টপিক। সরি তোমাদেরকে অনেকক্ষণ 12টা বেজে গেছে। আচ্ছা, আমরা কি দিনের বেলা ক্লাস নিতে পারি? কেউ কিছু ওপিনিয়ন দাও। দিনের বেলা ক্লাস Anytime, নেওয়া যাবে? স্যার যে কোনো সময় নিতে পারেন স্যার। ও ও গ্রেট। তাহলে যদি ধরো দুপুরে লাঞ্চের পরে যদি নেওয়া যায়, ধরো 3টা থেকে, কি মনে করো 3টা থেকে কেমন হয়? জি স্যার, 3টা থেকে এটাই ভালো সময় আর কি। আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা লাস্ট একটা কোশ্চেন দেখবো এটা, সেটা হচ্ছে আমরা একটু আগে তোমাদেরকে বলছিলাম যে দেখো আমরা যখন
এই পার্টিকুলার প্রচারটা দেখো, আমরা স্যাম্পলিং এর পরে আমরা আরএমএস ভ্যালুটা নিচ্ছিলাম, রাইট? এখন কথা হচ্ছে স্যাম্পলিং থেকে কিভাবে আরএমএস ভ্যালু নিব, তার অনেকগুলো ওয়ে আছে। আমরা খুবই সিম্পলেস্ট একটা ভ্যালু ওয়ে দেখবো। এই ওয়েটা হচ্ছে ম্যান এন্ড মরিসন মেথড। তাহলে ম্যান এন্ড মরিসন মেথড যেটা, এটা খেয়াল করো। অ্যাগেন বলো তো আমরা কি করতে চাচ্ছি, বলো কে বলবা? সপ্তপূর্ণা বলো তো আমাদের টার্গেটটা কি? ম্যান এন্ড মরিসন মেথড দিয়ে আমরা কি করি? আমরা কোত্থেকে কি কি প্রডিউস করব বলো? আচ্ছা মেহেদি বলো তো, মেহেদি। নিউমেরিক্যাল ডিস্টেন্স প্রোটেকশন। এই বোকা, এটা জিজ্ঞেস করিনি তো স্যার। স্যার জিজ্ঞেস করলাম তোমাকে, স্যার তোমাকে জিজ্ঞেস করলাম, আমরা বললাম যে আমি একটা মেথড করবো, এখন এই মেথডটা দিয়ে আমি আসলে কি করবো, এটা কিসের মেথড সেটা জিজ্ঞেস করলাম। সেটাই হচ্ছে আনসারটা হচ্ছে, আমরা যে স্যাম্পলটা নিচ্ছি, ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু নিচ্ছি আমি, সেখান থেকে আরএমএস ভ্যালুতে কনভার্টের একটা মেথড। অনেকগুলো মেথড আছে, তার মধ্যে আমরা একটা যে হচ্ছে আমরা দেখবো যে হচ্ছে আরএমএস ভ্যালুতে কনভার্সনের একটা। ধরো আমি ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু নিচ্ছি, স্যাম্পলিং ভ্যালুটা, সেখান থেকে আমি আরএমএস এ কনভার্ট করবো। যদিও এই জায়গায় আসলে আরএমএস না, পিকে যাচ্ছে, কিন্তু আমরা তো জানি পিক থেকে আমি আরএমএস ইজিলি বের করতে পারবো। তাহলে আমাদের একটা মেথড যেটা, সেটা হচ্ছে আমার ম্যান এন্ড মরিসন মেথড। তাহলে দেখো, ধরো আমার রিলেটেড যে জায়গা আছে সেখান থেকে ভোল্টেজ পাচ্ছে যে এটা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, সুতরাং সেই ভ্যালুটা আমি দেখাই। সিমিলারলি কারেন্টেরটা ধরো, অ্যাগেন কারেন্টেরটা আমার ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু বলে একটা ভ্যালু নিচ্ছে, রাইট? তাহলে আমি কারেন্ট এবং ভোল্টেজ দুইটা একটা ভ্যালু পাচ্ছি, ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। আচ্ছা এখন আমরা জানি যে আমরা যদি এই দুইটাকে ডিফারেন্সিয়েট করি, ভি কে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে ধরো সেটা ভি প্রাইম। তাহলে ভি প্রাইম ইকুয়াল টু কি হয়? আলটিমেটলি ওমেগা ভিএম কজ ওমেগা টি প্লাস থিটা। সিমিলারলি আই কে যদি আমি ডিফারেন্সিয়েট করি, তখন কি হবে? অ্যাগেন ওমেগাটা বাইরে চলে আসবে, ওমেগা আই এম সাইন হবে কজ কজ ওমেগা টি প্লাস থিটা আই আলটিমেটলি, রাইট? তাহলে তোমরা দেখো ইকুয়েশন 47 নাম্বারটা আর ইকুয়েশন 48, এই দুইটা খেয়াল করো। আলটিমেটলি আমি কারেন্ট এবং ভোল্টেজকে ডিফারেন্সিয়েট করলে যে ভ্যালুটা পাইতাম সেটা দেখো। তাহলে 47 এবং 48 থেকে আবার অনুরূপ ভাবে আমরা পাবো এই ওমেগাটাকে যদি নিয়ে যাই, তাহলে আমি ভি প্রাইম অর্থাৎ একটা ডিফারেন্সিয়েশন এবং সেটা রেশিও, সরি যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি তার রেশিও। সিমিলারলি কারেন্টের ডিফারেন্সিয়েশন এবং ওমেগা, এই দুইটা রেশিও আমি ইজিলি বের করতে পারি। তাহলে দেখো আলটিমেটলি আমি চারটা ইকুয়েশন পাইলাম। একটা হচ্ছে আমি একবার ডিফারেন্সিয়েশন করলে সেইটা, এবং আরেকটা হচ্ছে সেটার সাথে ওমেগা রেশিও, কারেন্টের ডিফারেন্সিয়েশন তার সাথে ওমেগা রেশিও। আচ্ছা তাহলে এখন এই দুইটা থেকে যদি আমি কম্বাইন করি, কম্বাইন কি, ভি এর সাথে ভি প্রাইম এবং আই এর সাথে আই প্রাইম, তাহলে ভি এবং ভি প্রাইম এর সাথে যদি কম্পেয়ার করি, তখন আমি পাবো হচ্ছে এইটা পাবো একটা সিম্পল একটা ইকুয়েশন। সিমিলারলি আই এবং আই প্রাইম বাই ওমেগা যেটা, সেটা যদি কম্পেয়ার করি তখন পাবো এইটা। তো আলটিমেটলি দেখো দুটো ইকুয়েশন সিমিলার টাইপের। স্যার এখন ইকুয়েশনটা যদি আরেকবার বলো। বলতেন, বুঝি নাই স্যার। আচ্ছা এটা এটা বেটার হয় যে যে তোমার হাতে একটু খাতা কলম থাকলে সুবিধা হয়। তুমি সবাই একটা কাজ করো, ধরো আমার ভি যেটা, সেই ভি আছে, ভি ইকুয়ালস টু ভি এম সাইন ওমেগা টি প্লাস থিটা। আচ্ছা তাহলে এখান থেকে ভি প্রাইম বের করো। ভি কমপ্লিমেন্ট যেটা, সেটা হচ্ছে কি, আমার এটাকে ডিফারেন্সিয়েট করবো আমি টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট যদি করি, ভি এম তো থাকলো সাইন ওমেগা টি প্লাস থিটা ভি যেটা হবে, তাহলে হবে ওমেগা কজ ওমেগা টি প্লাস থিটা ভি। তাহলে সেটাই দেখো ভি প্রাইম ওমেগা ভি এম কজ ওমেগা টি প্লাস থিটা ভি। সেমিলারলি আই কে যদি আমি ডিফারেন্সিয়েট করি, আমি এখান থেকে ওমেগা পেয়ে যাব। তাহলে দেখো আমি ভি প্রাইম পাইলাম, আই প্রাইম পাইলাম। এখন বলছি আমি খালি ভি প্রাইম আর আই প্রাইম না, আমি এই ওমেগাটাকে এই পাশে নিব, অর্থাৎ এখানে ভি প্রাইম ইকুয়ালস টু ওমেগা ভি এম যেটা ছিল, সেখান থেকে আমি এই ওমেগাটাকে লেফট হ্যান্ড সাইডে নিব, সেই রেশিওটা আমি চাচ্ছি। তাহলে ভি প্রাইম আর ওমেগার রেশিও যেটা, সেটা পাইলে আমি পরের লাইন চাই। এখন যদি আমি ভি আর ভি প্রাইম বাই ওমেগা এই দুইটা নিয়ে কাজ করি, ভি কি ছিল? ভি ছিল আমার সিম্পল ভি এম সাইন ওমেগা টি প্লাস থিটা ভি। ভি প্রাইম বাই ওমেগা কি? ভি এম কস ওমেগা টি প্লাস থিটা ভি। তাহলে যদি আমি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা যদি ইকুয়েশনটা যদি আমি ইউজ করি, আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে তুমি ধরো এটা স্কয়ার করলা, এটা স্কয়ার করলা, দুইটা স্কয়ার করে যোগ করলা, যোগ করে যদি তুমি ওই যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ওটা 1 অ্যাপ্লাই করো, আলটিমেটলি তুমি ভিএম যেটা পাবা সেটা হচ্ছে যে এটা, রাইট? ভিএম স্কয়ার আসে, তো ওইটা থেকে ভিএম স্কয়ার ইকুয়ালস টু, বুঝতে পারতো সেটা 1, ভিএম স্কয়ার ইকুয়ালস টু শুধু এটা আসবে, সুতরাং এই স্কয়ারটা সরাইলে এটা রুট ওভার আসবে। সিমিলারলি আইএমটাও সেম সেম প্রসেসে এইটা। ওকে, এইটুকু ক্লিয়ার? ভিএম এবং আইএম আমরা কিভাবে পাইছি? জি স্যার। ওকে, তারপরে ফাইনালি আমরা যেটা করব, থিটা ভি এবং থিটা আই অ্যাগেন সাইন বাই কস ইকুয়াল টু টেন থিটা, ওই ইকুয়েশন ইউজ করছে। অ্যাগেন আমরা ভি প্রাইম আর ভি এরটা নিব। এই ইকুয়েশনটার ক্ষেত্রে কখনোই জাস্ট ভি এর সাথে আই কে মিলাবা না, ভি প্রাইমের সাথে অলওয়েজ
ভি প্রাইম বাই ওমেগার সাথে অলওয়েজ ভি এরটা এবং আই এর সাথে অলওয়েজ আই প্রাইম বাই ওমেগা সেইটা। এই দুইটা থেকেই তুমি যথাক্রমে তুমি পিক ভ্যালুটা এবং যে ভোল্টেজ যেটা ইন্ডিভিজুয়াল যে ভোল্টেজ সেই সরি ফেজ ডিফারেন্স ইন্ডিভিজুয়াল যে ফেজ অ্যাঙ্গেল সরি ফেজ ডিফারেন্স না ফেজ অ্যাঙ্গেল যেটা সেটা বের করবা ইন্ডিভিজুয়াল ভোল্টেজের ফেজ অ্যাঙ্গেল কারেন্টের ফেজ অ্যাঙ্গেল। অবভিয়াসলি দুইটা থেকে তুমি আলটিমেটলি আমার ফেজ অ্যাঙ্গেলটা পেয়ে যাবা রিলে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে। এইটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? খেয়াল করো আমরা যেটা করছি, আমরা কিছু ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালু থেকে আলটিমেটলি আমরা ফেজার ভ্যালু গুলা বা আমরা বলতে পারি যে ম্যাগনিটিউড আলটিমেট যে ম্যাগনিটিউডটা সেই ম্যাগনিটিউডটা আমরা পেয়ে যাচ্ছি, পিক ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি। আর পিক ভ্যালু পাওয়া মানে আসলে আলটিমেটলি আরএমএস ভ্যালু। সুতরাং ভোল্টেজেরটা পাচ্ছি, কারেন্টেরটা পাচ্ছি এবং প্রত্যেকের ইন্ডিভিজুয়াল যে অ্যাঙ্গেলটা সেটা পাচ্ছি এবং অবভিয়াসলি আলটিমেটলি আমি ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী যে ফেজ ডিফারেন্স সেটাও আমি পেয়ে যাচ্ছি। এইটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? ওকে, তাহলে আমি পরের টুকুতে আগাচ্ছি। এখন এইখানে যেটা করছে সেটা তোমার ইনস্ট্যান্টিনিয়াস একটা ভ্যালু নিয়ে করছে, কিন্তু যখন আমরা স্যাম্পলিং করব তখন তো আমার তো কোনো না কোনো একটা ইনস্ট্যান্টে আমি স্যাম্পলিংটা করব। লেটস সে আমরা এই স্যাম্পলিংটা করব যেটা এই ক্ষেত্রে মাথায় রাখো, আমি ধরো এন একটা পয়েন্টে, তাইলে তার আগেরটাই নিব পরেরটাই নিব। কিরকম দেখো, যখন আমি একটু আগে যখন ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালুটা নিয়ে যখন আমি একটা ইকুয়েশন লিখছি, এখন সেই রকম না। এখন ধরো আমার এন স্যাম্পলিং ইনস্ট্যান্টে আমার ভোল্টেজটা ধরো ভি এন প্রাইম এবং কারেন্টেরটা আই প্রাইম। তাহলে এই যে ভি এন প্রাইম যেটা সেইটা কি, সেটা হচ্ছে আমার এই ইনস্ট্যান্টের আগে যে ভ্যালুটা ছিল এবং এই ইনস্ট্যান্টের পরে যে ভ্যালুটা সরি পরের ভ্যালুটা মাইনাস আগের ভ্যালুটা সেইটা। এবং যেহেতু আমার এখানে ইন্টারভাল টাইম ইন্টারভাল দুইটা, এটা হচ্ছে প্রবাবলি আমি যদি লিখি বেটার। তাহলে দেখো এটা হচ্ছে তাহলে দেখো আমার ধরো এই যে এরকম একটা আহ, তার এই যে এরকম একটা লাইন, এখন এটার মধ্যে যদি আমি ধরো এই যে এটার মধ্যে এটা ধরো আমার একটা জিরো nth, এটা হচ্ছে ধরো আমার nth টাইম স্যাম্পল। এরপরে যে স্যাম্পলটা সেটা হচ্ছে আমার n+1 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 স্যাম্পল। আর এর আগের যেটা ছিল সেটা হচ্ছে আমার n-1 n-1। তাহলে আমার আর এই যে ডিফারেন্সটা এটা কি, এটা হচ্ছে আমার ডেল টি। এই ডিফারেন্সটা হচ্ছে আমার ডেল টি। এর পরের ডিফারেন্সটাও কিন্তু আমার ডেল টি, রাইট? এইখানে এই ডিফারেন্স যেটা সেটাও আমার ডেল টি। তাহলে মানে দুইটা ডিফারেন্স মিলে কি হলো আমার 2 ডেল টি, রাইট? 2 ডেল টি। আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমরা কি করতেছি দেখো, আমরা এই ভ্যালুটা বের করব। তাহলে এই ভ্যালুটা বের করার জন্য আমরা যেটা করতেছি, ধরো আমরা আসলে এই ভ্যালুটা নিচ্ছি, স্যাম্পলিং এর এই ভ্যালুটা নিচ্ছি। আমাদের কাছে কিন্তু আমরা কিন্তু প্রতি মুহূর্তে ডেটা পাইছি, কিন্তু ডেটা পাওয়ার পর তাকে কাজ করতে দিচ্ছি কিভাবে। ধরো আমার এই ডেটাটা পাইলাম, এই ডেটাটাও পাইলাম, এই ডেটাও পাইলাম। নেক্সট আমরা যেটা করতেছি এইটা মাইনাস এটাকে ভাগ করবো কি এই দুইটা স্যাম্পলিং, কারণ এটা কি দুইটা স্যাম্পলিং ডিফারেন্সের পরে গিয়ে আমার এটা আসছে। সুতরাং আমরা এটা করবো এইখানটায় দুইটা, সেটাই হচ্ছে এই জায়গায় দেখাইছে। এই জায়গায় দেখাইছে আমার আলটিমেটলি এটা আমার nth স্যাম্পলিং এর ভ্যালুটা, এটা হচ্ছে আমার nth স্যাম্পলিং এর কারেন্টের ভ্যালুটা সিমিলারলি। তাহলে এখন এই দুইটা জায়গায় যদি আমি আমার ভিএম যেটা এই দুইটা আমার ভ্যালুটা কি ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালু, এই ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালু গুলো আমরা একটু আগে যে ইকুয়েশন পাচ্ছি এই জায়গায় সেখানে যদি আমি বসাই দিই, কারণ যেটা তো আমার আলটিমেটলি এই ভি যেটা এবং এই ভি প্রাইম যেটা দুইটাই কিন্তু আমার আলটিমেটলি ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালু থেকে আসছে, রাইট? সুতরাং ভি 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 স্কোয়ার এবং যেটা,
তাহলে এই জায়গায় আমার সেই ভ্যালুগুলো আমি সিমিলারলি আমার ভ্যালুগুলো বসাই দিলাম। এটা হচ্ছে আমার nth ভ্যালু যেটা ছিল সেইটা, আর ওইটা ছিল আমার সেইটার যে স্যাম্পলিং ইনস্ট্যান্টের যে ডেরিভেটিভ, নর্মাল নিউমেরিক্যাল ডেরিভেটিভ যেটা সেইটা। এটা হচ্ছে আসলে এই যে ডেরিভেটিভস এর যে নর্মাল যেই একদম ডেফিনেশন ছিল সেই ডেফিনেশনটা ইউজ করছে, রাইট? ডেরিভেটিভস এর ক্ষেত্রে আমরা, তোমাদের খেয়াল আছে কিনা জানি না, যে আমি যে ডিএক্স বাই ডিওয়াই এই টাইপের থাকে, রাইট? তো ডিএক্স যে বাই ডিওয়াই যেটা কি, ডিএক্স টা কি আসলে আমার যে দুইটা ইনস্ট্যান্টের যে ভ্যালু যে ডিফারেন্স, আর ওয়াইটা কি আসলে এই দুইটার মধ্যে কতটুকু যে ইন্টারভাল পরে গিয়ে আমার সেই ভ্যালুটা আসছে। তাহলে এখান থেকে আমি পেলাম যে কমপ্লিমেন্ট মানে তো হচ্ছে ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা, সেই ডিফারেন্সিয়েশনের ভ্যালুর ক্ষেত্রে যেটা সিমিলারলি আমি ইনস্ট্যান্টেনিয়াস যে ভ্যালু সেইটা, সেগুলো যদি বসাই তাহলে আমি ভিএমটা পেয়ে যাচ্ছি। এটাই হচ্ছে সিমিলারলি আমি সবগুলো ভ্যালু দিয়ে আমি ভিএম আইএম এগুলা পেয়ে যাচ্ছি। তাইলে দেখো আলটিমেটলি যেটা করছে, সে একটা উইন্ডো নিছে যেটা 3টা স্যাম্পলের উইন্ডো, ইউজিং এ উইন্ডো 3 স্যাম্পল। 3টা স্যাম্পল কি কি? ধরো ওই যে nth, এই যে আমি একটু আগে যে দেখাচ্ছি nth স্যাম্পল, n+1 স্যাম্পল, n-1 স্যাম্পল, এই 3টা স্যাম্পলং সে ইউজ করে, 3টা স্যাম্পলং এর উইন্ডো ইউজ করে সে কি করছে, সে পিক এবং পিক মানে হচ্ছে আরএমএস ভ্যালু করতে পারবে রিলে লোকেশনে সে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ ফেজ অ্যাঙ্গেল বিটুইন দেম, এটা সে বের করে ফেলতে পারবে। তাহলে এইটুকুতে কি কারো কোনো কনফিউশন আছে? আমি জাস্ট একবার ব্রিফলি রিভিউ করি। এটা হচ্ছে আমরা পড়তেছিলাম যে আমরা দেখো নর্মাল যে আমাদের একটা নিউমেরিক্যাল রিলেটা কিভাবে, একটা ওভারকান্ট রিলে কিভাবে কাজ করে। তো আমরা বললাম যে প্রথমে সে যেটা করে আলটিমেটলি এখান থেকে এটুকু যেটা সে নিজেকে জানে যে সে কিভাবে, তার কি কি সেটিংস আছে, তার কি কি প্লাগ সেটিং আছে, মানে যতগুলা তার নিজের ক্যারেক্টারিস্টিক্সটা কিরকম। যখন সে নিজের ক্যারেক্টারিস্টিক্স জানতে পারলো তখন সে আলটিমেটলি যেটা করবে, জাস্ট স্যাম্পলিং ভ্যালুটা, সে একটা স্যাম্পল ভ্যালু নিবে, এরকম কন্টিনিউয়াসলি যে ভ্যালুগুলো নিচ্ছে সেখান থেকে সে প্রসেস করবে ডেটাটা। কেন? তার লাগবে হচ্ছে আরএমএস ভ্যালুটা। তাহলে এই যে স্যাম্পল রিড করার পর আরএমএস ভ্যালুটা লাগলে তারপরে সে পিকআপের সাথে ডিসিশন নিবে যে আমি করবো কি করবো না, কতক্ষণ ধরে থাকলে আমি করব এইটা। কিন্তু এই যে এই ভ্যালুটা বের করবে কিভাবে, সে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু থেকে কিভাবে সে আরএমএস ভ্যালুটা বের করবে, সেটা হচ্ছে আমাদের ম্যান অ্যান্ড মরিসন মেথডটা। আর এই ম্যান মরিসন মেথডের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, আচ্ছা, সে আলটিমেটলি যেটা করছে প্রথমে আমাদেরকে নর্মাল সাইনোসয়েডাল থেকে সে দেখাইছে আমার ইকুয়েশনটা কি হবে, ইকুয়েশনটা সে বের করছে। সাইনোসয়েডালের ক্ষেত্রে কি ইকুয়েশন হবে সেটা সে বের করছে। এর পরবর্তীতে সে যেটা করলো, এখন এই ইকুয়েশনে আমাদের যেটা লাগবে, দেখো ভি এর ভ্যালু লাগবে, ইনস্ট্যান্টেনিয়াস একটা ভ্যালু লাগবে আমাদের। ধরো এন স্যাম্পলের ক্ষেত্রে যখন আমি n-1, n এবং n+1 এই 3টা স্যাম্পল নিয়ে কাজ করব, তখন ভি এবং আই যেটা সেটা হচ্ছে nth ভ্যালুটা। যদি আমি n+1, n+1, n+2, n+3 নিয়ে কাজ করি, ওই 3টা স্যাম্পল নিয়ে কাজ করি, তখন মাঝখানেটা যেটা n+2 এর স্যাম্পলটা হচ্ছে আমার ভি এবং আই এর ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুটা। তাহলে যেই ক্ষেত্রে আমার শুধু 3টা ভ্যালু লাগবে, আমরা দেখছি যে ভি প্রাইম এবং আই প্রাইম ডিফারেন্সিয়ালের যে নর্মাল যে লিমিটের যে বেসিক যে সূত্রটা, সেই সূত্রটা ইউজ করে সে n+1 এবং n+n-1 স্যাম্পল ইউজ করে সে ইজিলি ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুটা সে ডিরাইভ করতে পারতেছে, রাইট? ডিফারেন্সিয়ালের নর্মাল একদম বেসিক ইকুয়েশনটা যেটা ছিল, রাইট? তাহলে আমি সবগুলো ভ্যালু পেয়ে গেলাম। আমার কয়টা স্যাম্পল লাগলো? জাস্ট 3টা, পরপর 3টা স্যাম্পল লাগছে আমার। তাহলে দাস ইউজিং এ উইন্ডো 3 স্যাম্পলস উই ক্যান এস্টিমেট দ্য পিক। তার মানে অবভিয়াসলি পিক থেকে আমি আরএমএস এ যেতে পারবো। আমরা জানি যে রামোস ম্যাক্সিমাম 2টা রুটই ভাগে পায়, রাইট? তার মানে কি রামোস ইকুয়ালস টু কি, পিক ডিভাইড বাই √2। আচ্ছা, তাহলে এখন দেখো ভোল্টেজ কারেন্ট রিলে লোকেশন আমরা বের করে ফেললাম। আচ্ছা, এন্ড সিম্পল লাস্ট আরেকটা কথা বলছে, ম্যান এন্ড মরিসন মেথডের কিছু অ্যাজাম্পশন আছে, যে অ্যাজাম্পশন গুলো বেস করছে। তোমরা দেখতেইছো অ্যাজাম্পশনটা আসলে ক্রিস্টাল ক্লিয়ার, যে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে পিওর সাইন ওয়েভ, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, মানে কোনো হারমোনিক্স নাই, কোনো ধরো কোনো ডিসি অফসেট কিছুই নাই, পিওর সাইন। তুমি খেয়াল করছো যে আমরা শুধুমাত্র একটা ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করছি, মানে শুধু ওমেগা, এটা একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করছি এটা। এখন যদি বাই চান্স যদি আমার যদি ধরো এরকম হয় যে আমার প্র্যাকটিক্যালের ক্ষেত্রে তো আমি অনেক হারমোনিক্স পাবো, তখন কি করবো? তখন আমাকে যেটা করতে হবে, ম্যান অ্যান্ড মরিসন মেথড ইউজ করার জন্য আমাদের ফিল্টারিং এর আগে আসলে আরেকটা ফিল্টারিং করতে হবে। বিষয়টা এরকম, আমি হেভি একটা ফিল্টার ইউজ করবো ভোল্টেজ এবং কারেন্ট ওয়েভফর্মস কে, যেন আমার টার্গেটটা কি সব অফসেট এবং হারমোনিক্স এবং নয়েজ যা আছে সবগুলোকে রিমুভ করে দিব। তার মানে আসলে আমি আর এডিশনাল মেথড এমপ্লয় করতে হবে, যেটা আমাকে আলটিমেটলি অফসেট গুলো, হারমোনিক্স গুলো, নয়েজ গুলো ফিল্টারিং করে পাঠিয়ে দিবে। তাহলে দেখো আলটিমেটলি আমরা এখান থেকে এই পার্টিকুলার ক্ষেত্রে আমরা যেটা যেটা দেখলাম, নিউমেরিক্যাল রিলের ক্ষেত্রে আমরা প্রথমে একটু হালকা করে দেখলাম আমাদের ডিফারেন্সটা কি কি আসলে ইয়ার রিলে এবং ইয়ার রিলে।
নিউমেরিক্যাল রিলে এবং ডিজিটাল রিলের বেসিক একটা ডিফারেন্স আমরা দেখলাম। তারপরে হচ্ছে কি আমরা জানলাম যে আসলে রিলেটা কিভাবে আসছে, মানে প্রথমে আমাদের ইলেকট্রোমেকানিক্যাল রিলেটার সাথে আসলে নিউমেরিক্যাল রিলের সিগনিফিকেন্সটা কোন জায়গায় কিভাবে, মানে পার্থক্যটা যদি বলি, সিম্পল পার্থক্যটা, ইলেকট্রোমেকানিক্যাল একটা ইলেকট্রিক ইয়াকে ভ্যালুকে ফোর্সে মেকানিক্যাল ফোর্সে কনভার্ট করে, অন্য একটা মেকানিক্যাল ফোর্সে কনভার্ট করতে। আমরা এরপরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের একটা নিউমেরিক্যাল রিলেটা, যেটা নিউমেরিক্যাল রিলের ক্ষেত্রে আমরা আহ যেগুলো যেগুলো দেখছি তার মধ্যে প্রথমে দেখছি আমরা খুব সিম্পল কিছু জিনিস, এই যে তোমার কিভাবে অ্যালাইজিং ফ্যাক্টর, অ্যান্টি অ্যালাইজিং ফ্যাক্টর, তারপরে হচ্ছে সেটার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সির রেসপেক্টে তার যে আমাদের আইডিয়াল কেসে আমরা কি কি পরিমাণ স্যাম্পলিং রেট থাকে, তারপর আমাদের প্র্যাকটিক্যাল কেসে স্যাম্পলিং রেটটা কি থাকে, কিরকম থাকে, রাইট, এটা ফ্রিকোয়েন্সি রেসপেক্টে আমরা দেখছি। তারপরে আমরা দেখছি যে বেসিক্যালি অ্যালাইজিংটা কি, সেটার একটা ডেফিনেশন দেখলাম। ফাইনালি হচ্ছে কি আমরা দুইটা ইয়া পড়ছি আসলে, এই যে প্রথমে একদম শুরুতে পড়ছিলাম আমরা নিউমেরিক্যাল রিলের ব্লক ডায়াগ্রামটা, রাইট, পাঁচ সিস্টেমের ক্ষেত্রে নিউমেরিক্যাল রিলের ব্লক ডায়াগ্রাম। ফাইনালি আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের একটা ফ্লো চার্ট, রাইট, একটা নিউমেরিক্যাল রিলে ওভার কারেন্ট প্রোটেকশনের নিউমেরিক্যাল রিলে কিভাবে কাজ করবে তার ফ্লো চার্টটা দেখছি আমরা। এবং সেই ফ্লো চার্টে আমরা বলছিলাম যে একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, যে স্যাম্পল থেকে কিভাবে আরএমএস গুলোটা ক্যালকুলেট করে সেইটা। এটা বলছিলাম যে ফ্লো চার্ট লেখার ক্ষেত্রে তুমি ইউজিং এ সুইটেবল মেথড লিখলেই হবে। তার মধ্যে আমরা একটা জিনিস দেখছি পার্টিকুলারলি, সেটা ছিল তোমার আমাদের ম্যান এন্ড মরিসন মেথডটা। এছাড়া 11.8টা সেলফ স্টাডি একবার দেখে নিও, নর্মাল জিনিস আসলে, বিভিন্ন ভ্যালুটাকে এইখানটার যে কারেন্টটা যেটা সেটাকে সে একটা ভোল্টেজে কনভার্ট করে। দেখো এটা গ্রাউন্ড করে দিচ্ছে, আলটিমেটলি এখানে একটা ভোল্টেজ দিচ্ছে, গ্রাউন্ড করে দিয়ে যখন এখানে নিচ্ছে, এখান থেকে ভ্যালুটা নিচ্ছে, আলটিমেট একটা ভোল্টেজ নিচ্ছে সে আসলে এই পয়েন্টটা, এবং সেটা হচ্ছে তোমার এটার সমানুপাতিক, এটা বেশি হলে কারেন্ট বেশি হলে, এই সিম্পল জিনিসটা এটা একবার দেখে নিও। এই কারো কোনো কোশ্চেন আছে? আমরা আসলে নিউমেরিক্যাল রিলে বা নিশ্চয়ই রিলে সম্পর্কে আর নিউমেরিক্যাল রিলে সম্পর্কে আর কোনো কোশ্চেন আমাদের এই মুহূর্তে কভার না করলেও চলবে, আগে যা পড়াচ্ছি সেগুলো বাদে। ওকে, এনি কোশ্চেন? কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। কালকে তাহলে 3টার সময় আমরা ইনশাল্লাহ বসবো। আর স্যার আসলে একটু দুঃখিত যে আসলে অনেক বড় ক্লাস নিয়ে ফেলছে, কিন্তু পড়াগুলা খুব বেশি নাই। তোমরা যদি এই কয়টা দিন একটু ধৈর্য ধরে, আমি রিকোয়েস্ট করতেছি তোমাদেরকে, তোমরা যদি এই কয়টা দিন একটু ধৈর্য ধরে, ধরো আজকের পড়াটা, আজকে থেকে আজকের পড়াটা একটু দেখো, দেখে ফেলো যদি কালকে দেখার আগে, এরকম 3টা দিন যদি কষ্ট করো, বা 4টা দিন যদি কষ্ট করো, দেখবা যে পরীক্ষাটা যে কত ভালো হবে। মানে আগের গুলা তো অনেকাংশে দেখা আছে, এখানকার এই জিনিসগুলা সহজ জিনিস, অল্প অল্প ছোট ছোট জিনিস, চাং চাং করে যদি দেখে ফেলো, দেখবে যে পরীক্ষাটা খুবই ভালো হবে। তো আমি রিকোয়েস্ট করবো তোমাদেরকে যে তোমরা 8.1 8.2 ম্যাথ গুলা শুধু ম্যাথ থেকে শেষ পর্যন্ত নিজে করবা। একটা সারপ্রাইজ আছে কিন্তু, আমি বলে দিলাম 8.2 তে, ঠিক আছে? আমি দেখি তোমরা আমাকে এই সারপ্রাইজটা কালকে দিতে পারো কিনা। ওকে, এবং হচ্ছে তোমাদের যেই ম্যান এন্ড মরিসন আর নিউমেরিক্যালের যেটা যেটুকু দেখলাম আমরা, সেই অল্প কিছু টুকটাক জিনিস এগুলো একটু দেখে নিব। ওকে, তাহলে আগামীকালকে 3টার সময় দেখা হবে ইনশাল্লাহ। আর কোনো কথা আছে? তাহলে আর কি, না স্যার, ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম স্যার।